এই সময় এখানে? প্রাণপ্রিয়া বেশ কিছুটা ইতস্ততা অস্থিরতা নিয়ে বলে, ছোট সাহেবের সাথে দরকারি কথা আছে। তিনি কি বাসায় নেই? মহিলা সার্ভেন্ট কিছুটা সরু চোখে প্রাণপ্রিয়ার পা থেকে মাথা অবধি দেখে। আছেন বড় সাহেবের অফিস রুমে তিনি। ম্যানশনের পেছনের দিকটায় বিশাল বড় লাইব্রেরির মতো অফিস রুম। হুমায়ুন আবরার খুব শখ করে রুমটা সাজিয়েছেন। রুমের একপাশে শুধু বই আর বই। তিনি বই পড়তে খুব পছন্দ করেন। অবসর সময় নাকি এখানেই কাটিয়ে দেন। আরেক পাশে হলো অফিসের মতো ডেকোরেশন করে চেয়ার টেবিল রাখা। আপাতত দামিয়ান এই রুমে বসে থুতনিতে আঙ্গুল ঘষে মনোযোগ দিয়ে ল্যাপটপে কিছু দেখছে। তার পাশে নিলয় দাঁড়ানো। তবে আকস্মিক মনোযোগ ভাঙে দরজায় দুবার নক হওয়ার শব্দে। দামিয়ান নিলয় দুজন চোখ তুলে দরজার দিকে দৃষ্টি ফেলে। শুভ্র রঙের চুড়িদার পরা প্রাণপ্রিয়া অস্বস্তি নিয়ে দৃষ্টি নত করে প্রবেশ করে ভেতরে। দুঃখিত আপনাদের বিরক্ত করার জন্য। দামিয়ানের চোখ দুটো সরু হয়ে ওঠে। হালকা ঘাড় কাত করে জড়সড় হয়ে দাঁড়ানো প্রাণপ্রিয়াকে দেখে নিলয় পাশ থেকে দামিয়ানকে বলে রুম থেকে বের হয়ে যায়। প্রাণপ্রিয়া কাতরানো দৃষ্টি নত রেখে কানের পিছনে চুল গুজে। এখানে আসার কারণ? ভ্রুকুটি করে দামিয়ান জিজ্ঞাসা করে। এই মেয়ে হঠাৎ এ সময় নিজে থেকেই তার কাছে আসা অবিশ্বাস্য ব্যাপার। প্রাণপ্রিয়া জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আসলে আমি। হ্যাঁ, তুমি। দামিয়ান পিছনের দিকে হেলান দিয়ে বসে সবসময়ের মতোই তার মুখে গম্ভীরতা স্পষ্ট। আমি সেলিনা আন্টির চিকিৎসার জন্য এসেছি এখানে ছোট সাহেব। আন্টির শরীরের অবস্থার কোনো উন্নতি নেই। ফান্ডের টাকা চিকিৎসার খরচের জন্য না। তবুও আপনাদের অনেক ধন্যবাদ। তো হসপিটালে থাকতে হলে অনেক খরচ, যেগুলো আমাদের পক্ষে বহন করা সম্ভব না। আপনাদের কাছ থেকে আমি আন্টির জন্য সাহায্য চাইতে এসেছি। প্রাণপ্রিয়া কণ্ঠ কাঁপছে। তার চোখের কোণে জল এসে পড়েছে। দামিয়ান মাথা দুলিয়ে বলে, ও, এই জন্য? প্রাণপ্রিয়া ঠোঁটে ঠোঁটে চাপে। দামিয়ান কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। অতঃপর মৃদু সুরে ডাকে, প্রাণপ্রিয়া। চোখ তুলে তাকায় প্রাণপ্রিয়া। তার চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আশ্রমের নিয়ম অনুযায়ী আশ্রমের টাকা থেকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে। এখন তুমি যা চাইছো সেটা হবে আমাদের নিজের তরফ থেকে। অস্থির ভঙ্গিতে প্রাণপ্রিয়া 2 কদম এগিয়ে হাত জোর করে বলে, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই ছোট সাহেব। গভীর শ্বাস ফেলে দামিয়ান বসা থেকে উঠে প্রাণপ্রিয়ার দিকে এগোয়। প্রাণপ্রিয়ার অশ্রুসিক্ত দৃষ্টি তার দিকে নিবদ্ধ। সে ভয় পাচ্ছে না, অস্থিরতার তার মধ্যে নেই। দামিয়ান 2 হাত দূরত্ব বজায় রেখে ট্রাউজারের পকেটে হাত গুজে মেয়েটা তার কাছে সাহায্য চাইছে। কিন্তু দামিয়ান সাহায্য চাওয়ার জন্য মিস্টার রহমানকে আশা করছিল। সে জানতো অল্প টাকায় মহিলাটির চিকিৎসা হবে না। দামিয়ান তার দিকে নিবদ্ধ দুটি চোখের দিকে তাকিয়ে, যেখানে সে দেখছিল করুণা পাওয়ার ভিক্ষা। মেয়েটি তার কাছে সাহায্যের জন্য আটকা পড়েছে। মনে মনে হেসে ওঠে দামিয়ান। এটা সম্ভব না। আমি তোমাকে এভাবে সাহায্য করতে পারি না। আমার যতটুকু দায়িত্ব সাহায্য করার মতো আমি করেছি। তবে তুমি বিভিন্ন সংস্থা থেকে সাহায্য চাইতে পারো। দেরি হলে অবশ্যই পাবে। তুমি এখন যেতে পারো। দামিয়ান ঘুরে লাইব্রেরির দিকে পা বাড়াতে নিলে প্রাণপ্রিয়া 2 হাত দিয়ে মুখ চেপে কান্না করতে করতে বলে, আপনাদের কাছ থেকে আমি আন্টির জন্য সাহায্য চাইতে এসেছি। দামিয়ান কিঞ্চিত বাঁকা হেসে প্রাণপ্রিয়ার দিকে ফিরে। কান্নার ফলে তার শরীর কাঁপছে। আগের থেকে আরো চিকন হয়ে শরীরের ফর্সা রং ফ্যাকাশে হয়ে গেছে। ময়লা জামা কাপড় শরীরে, তবুও দামিয়ান তার প্রতি আকর্ষিত ছিল। তার লম্পট মন তাকে কাছে পাওয়ার কামনা করছিল। দামিয়ান ধীরগতিতে তার কাছে এসে দাঁড়ায়। তার কি উচিত না এই সুযোগে কে হাতে নিয়ে দুমড়ে মুছে ফেলা, যেখানে শিকারীর কাছে অবশেষে কোনো কারণে আটকা পড়েছে। দামিয়ান ঠোঁটে হাসি প্রসারিত করে এমনটা সে ভাবেনি, কিন্তু এই সুযোগ সে অবশ্যই নিবে। আমি কেন করব? প্রিয়া মুখ তুলে আবারও হাত জোর করে। আপনি মালিক ছোট সাহেব। তাই নাকি? তার কণ্ঠে হালকা ঠাট্টা মিশ্রিত ভাব। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে হাত মুষ্টিবদ্ধ করে। সেই পর্যন্ত 2 বার তাকে মালিক না বলেছিল। সময় নষ্ট না করে আশ্রমে ফিরে যাও। যতটুকু দায়িত্ব পালন করার মতো চলবে। প্রাণপ্রিয়ার মাথা নত করে চোখ বুজে তার গাল বেয়ে অশ্রু স্রোত বয়ে যায়। সে সাহায্যের ভিক্ষা বারবার চেষ্টা করে, কিন্তু তার গলা ধরে গেছে, শব্দ বের হতে পারছে না। দায়িত্বের বাইরে সাহায্য করা মানে আমার নিজের কাছ থেকে টাকা সাহায্য করতে হবে। কারণ বাবা দেশে নেই। আশ্রমের আসল মালিক হুমায়ুন আবরার। সেখানে আমি শুধু সাহায্য করব। প্রাণপ্রিয়া ঠোঁটে কান্না থামানোর চেষ্টা করে। সাহায্য করতে সমস্যা নেই। আমি একজন ব্যবসায়ী। তবে বাবার মতো গরিবদের জন্য আবেগ আমার মধ্যে কাজ করে না। আমি সাহায্য করার বিনিময় নেই। প্রাণপ্রিয়া আবারও মুখ চেপে ধরে কান্না থামানোর বদলে তার আরো কান্না আসছে। দামিয়ান কিছুটা বিরক্ত হয়। তোমার কান্নাকাটি দেখে আমি তৃপ্তি অনুভব করি। সাহায্যের বিনিময়ের জন্য এটা যথেষ্ট নয়। আপনাকে দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই ছোট সাহেব। আমি আপনার কাছে সাহায্যের ভিক্ষা চাইছি। আপনি দয়া করে ফিরিয়ে দেবেন না আমায়। কে বলেছে তোমার কাছে কিছু নেই? তার কণ্ঠ ধীর আর নেশালো হয়ে উঠল। প্রাণপ্রিয়ার কান্না থেমে যায়। সে মাথা তুলে তাকায়
আর সে তো চাহনি তার দিকে। প্রাণপ্রিয়া ভ্রুকুচকে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করে। কি আছে আমার কাছে? দামিয়ান কিছুক্ষণ চুপ থেকে বলে। তুমি নিজে যা আমার চাই। মুহূর্তেই প্রাণপ্রিয়ার মুখটা যেন ফ্যাকাশে হয়ে ওঠে। দামিয়ান সোজা হয়ে দাঁড়িয়ে তার দিকে এগুতে এগুতে বলে। আমি কথা দিচ্ছি, তুমি আমার হলে আমি তোমার আন্টির মৃত্যুর আগ পর্যন্ত সবকিছুর দায়িত্ব নেব। প্রাণপ্রিয়ার ভিতর কেঁপে ওঠে। সেও একবার একটা করে পিছিয়ে যেতে থাকে এবং এক পর্যায়ে পিছিয়ে দেয়ালের সাথে পিঠ থেকে যায়। দামিয়ান কিছুটা দূরত্ব রেখে দাঁড়ায়। সে প্রাণপ্রিয়ার পা থেকে মাথা অবধি খুব বাজেভাবে দেখে। আমার হওয়া মানে কি জানো? তোমার উপর সব ধরনের অধিকার আমার থাকবে। বলতে পারো তোমার জীবনের মালিক হব আমি। প্রাণপ্রিয়ার ভেতর ভয় গেঁথে যায়। তবে ভিতর ক্রোধের দলাও পাকাচ্ছে। তাকে কিভাবে এত বিশ্রী বিনিময়ের কথা বলতে পারে সে? দামিয়ান হাসে। টিচার্স রুমে কি যেন বলেছিলে? আমি তোমাকে টাকা দিয়ে কিনে নিই। এখন ব্যাপারটা কি আবার এমন হয়ে গেল নাকি? প্রাণপ্রিয়া এবার যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। তার সাথে এত খারাপ কিছু করার পরও সাহায্য করার মতো একমাত্র ব্যক্তি মনে করে এসেছিল, কিন্তু সে প্রতিবারের মতো এবার আরো জঘন্যভাবে অপমান করলো তাকে। এত বাজে বাকিটা প্রাণপ্রিয়া ভাবতে পারলো না। দাঁত চেপে বলা শুরু করে। আমি ভেবেছিলাম আপনি পাগল, বিকৃত মস্তিষ্কের, খারাপ, নিষ্ঠুর, নির্দয়, কিন্তু আপনি জঘন্য চরিত্রহীন পুরুষ। আপনার লজ্জা করে না? সারা আপুর সাথে বিয়ে ঠিক হওয়ার পরেও অসহায় মেয়ে পেয়ে বাজে অফার দিতে কিভাবে পারেন আপনি? আমার আমার এই বিনিময়ের কথা বললেন আপনি। আপনার প্রতি আমার ঘৃণা ছিল, এখন আমার গা গুলিয়ে আসছে। দামিয়ান হেসে ওঠে। লিটল বার্ড, ভেবে চিন্তে কথা বলো, না হলে কিন্তু তোমার উপর ভারী হয়ে পড়ে। আর আমি জানি তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে। তোমাকে জোর করছি না। সব তোমার উপর। আমার সাহায্যের প্রয়োজন না হলে তুমি অন্যভাবে চেষ্টা করতে পারো। আর যদি আমার সাহায্য প্রয়োজন হয়, আমি বলে দিয়েছি বিনিময়ে আমার কি চাই। প্রাণপ্রিয়ার ভেতরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। আপনার কি মনে হয় না আপনার এসব কথা অফার আমি আইনি ব্যবস্থা নিতে পারি? দামিয়ান লাইব্রেরির দিকে যেতে যেতে বলে। তুমি সব ধরনের ব্যবস্থা নিতে পারো। প্রাণপ্রিয়ার মুখের ভাষা যেন হারিয়ে যায়। সে এতটাই অসহায়, মূল্যহীন, এটাই কি বুঝালো সে? উপহাস করলো। সে আসলে কিছুই করতে পারবে না। শ্বাস নিতে কষ্ট হচ্ছে প্রাণপ্রিয়ার। দাঁড়িয়ে থাকা মুশকিল। অসহায়ত্বতাকে ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। না, আর এক মুহূর্ত এখানে নয়। সে দৌড়ে অফিস রুম থেকে বের হয়ে যায়। ম্যানশনের পেছনের দিক বলে আর কারো চোখে সে পড়ে না। দ্রুতগতিতে ম্যানশনের সিঁড়ি বেয়ে নিচে নেমে অন্ধকার জঙ্গল দিয়ে আশ্রমের দিকে ছুটে। তার করুণ কান্না, অন্ধকার নিস্তব্ধ জঙ্গল, হাহাকার। সে যখন আশ্রমের গেট দিয়ে প্রবেশ করে তার শরীর কাঁপছে, চোখে অশ্রুর স্রোত সব ঝাপসা হয়ে আসছে। কোনো রকমভাবে সদর দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে উপরে নিজের ঘরে ঢুকে এসে মেঝেতে বসে পড়ে। আর চলছে না তার পা। নিঃশ্বাস এবার বন্ধ হয়ে যাচ্ছে। মেঝেতে দুই হাতের ভর দিয়ে ঝুঁকে ঘন ঘন শ্বাস ফেলতে থাকে। তার শরীর এখনো কাঁপছে। কানে বারবার দামিয়ানের বলা কথা আর জঘন্য বিনিময় চাওয়া বাজছে। এতটা জঘন্য, সে এতটা জঘন্য। তার প্রতি ঘৃণা কোন পর্যায়ের হওয়া উচিত? একজন নিষ্ঠুর মানুষ সাহায্য না করা আর পৈশাচিক জঘন্য চাওয়া না পেলে সাহায্য না করা। কতটা খারাপ হলে মানুষ এমন করতে পারে? সে অসহায় এতিম, তাই বলে এতটা মূল্যহীন? তাকে কুপ্রস্তাব দিতে একবারও বিবেকে বাঁধল না তার। এভাবে তার অসহায়ত্বের সুযোগ নেওয়ার দাবি। শব্দ করে কেঁদে ওঠে প্রাণপ্রিয়া। দুই আঙ্গুলের মাঝে ফাউন্টেন কলম নিয়ে ঘুরাচ্ছে দামিয়ান। তার দৃষ্টি হাতের কলমের উপর, ঠোঁটের কোণে মৃদু বাঁকা হাসি। কাল রাতে তার আর প্রাণপ্রিয়ার মধ্যে কথোপকথন যা হয়েছিল সেগুলো খুশি দিচ্ছে তাকে। তার কাছে মেয়েটি সাহায্যের জন্য ভিক্ষা চাইছিল। এটা খুবই দুঃখজনক ছিল। সে আটকা পড়েছে তার কাছে, না চাইতে নিজের পাতে কুড়াল মারা বলা চলে। আশা করেনি সে এমনটা, কিন্তু পাখি শিকারীর কাছে নিজে ধরা দিলে অবশ্যই তার শিকার করা উচিত। দামিয়ান ঠোঁটের হাসি প্রসারিত করে, মনে মনে পরিকল্পনা সাজাতে ব্যস্ত হয়। অসহায় মেয়েটির মনের উপর দিয়ে এখন কি না বয়ে যাবে। বারবার দাঁড়িয়ে থাকা আহনাফ অনেকক্ষণ যাবৎ ধরে দামিয়ানকে লক্ষ্য করছিল। এরকম ঠোঁটে হাসি নিয়ে ভাবনায় বসে মতো পুরুষ সে না। তার ব্যক্তিত্বে চুপচাপ গম্ভীরতার প্রয়োজনীয় কথা ছাড়া অন্য কোনো প্রতিক্রিয়া সচরাচর দেখা মেলে না। সূক্ষ্ম পরিবর্তন তার মধ্যে দেখা দিচ্ছে আজকাল। আহনাফ ফা করে শ্বাস ফেলে বারান্দার রেলিংয়ের সাথে হেলান দিয়ে ঘাড় ঘুরিয়ে পাশে তাকায়। সকালের মিষ্টি রোদ আর বাতাস তার গা ছুঁয়ে দিয়েছে। বারান্দায় দামিয়ান আর আহনাফ বাদে সারাও রয়েছে। অনেকদিন পর আজ তিনজন একসাথে। যার যার ব্যস্ততার কারণে একসাথে সময় কাটানো হয় না। সারা দামিয়ানের পাশেই বসেছিল। সে তার গায়ের সাথে হেলান দিয়ে বসার জন্য তার দিকে কিছুটা চেপে বসলো। এতে দামিয়ান আঙ্গুল ঘোরানো কলমটা আঙ্গুল থেকে ছুটে নিচে পড়ে গেল। দামিয়ান তার ভাবনা থেকে বের হয়ে নিচে পড়ে থাকা কলমের দিকে এক নজর দেখে। সারা তার গায়ের সাথে লেগে হেলান দিয়ে বসেছে। সরে বসো সারা, সে ভারী কণ্ঠে শুধালো। আহনাফ পাশ থেকে চোখ সরিয়ে তাদের দিকে তাকায়। সারা হেসে ওঠে। কেন, ভালো লাগছে এভাবে? আমার না।
থমথমে মুখে সারা সোজা হয়ে বসে। দামিয়ান শীতল দৃষ্টিতে তার দিকে কিছুক্ষণ চেয়ে তার পা থেকে মাথা অবধি দেখে। আগ্রহ তার প্রতি থাকে যাকে পাওয়ার জন্য, স্পর্শ করার জন্য কাঠখড় পোড়াতে হয়, কিন্তু তোমাকে তো। বাকিটা না বলে দামিয়ান হাসে, সে তাকে উপহাস করে। সারা কপাল গুটিয়ে হতবাক চোখে তার দিকে তাকায়। দামিয়ান বসা থেকে উঠে, তার পরনে কালো টি শার্টের সাথে কালো ট্রাউজার, কপালে সিল্কি চুল পড়ে আছে। দিন দিন গায়ে পড়া হয়ে যাচ্ছ না? সারা হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। দামিয়ান এর দৃষ্টিতে বিরক্তি, সে ঘুরে চলে যায়। সারার রাগে ভিতরটা জ্বলে ওঠে, তাকে অপমান করলো, উপহাস করলো, তাও আহনাফের সামনে। সে কি ভুলে গেছে সে তার ফিয়ান্সে? আহনাফ দাঁড়িয়ে চুপচাপ, সে ঠোঁট কামড়ে ধরে, কপালে ভাঁজ তার। কোনোভাবে তার ভাই সারার প্রতি আগ্রহ কমে যাচ্ছে, এটা বুঝলো না তো। হতাশায় অস্থির হয়ে উঠল আহনাফ। ওই অনাথ মেয়ের প্রতি তার ভাই কতটা আকৃষ্ট, এর পরিণতি কি সে বুঝে উঠতে পারে না। তবে এতটুকু নিশ্চিত সারা কখনোই মানবে না, আর সারা না মানলে বাকিটা সে আর ভাবতে পারল না। তার ভাই ওই অনাথ মেয়েকে গুরুত্ব দিচ্ছে, এতটাই গুরুত্ব দিচ্ছে যে তাকে মেনে সারাকে থাকতে হবে, যার সাথে ইতিমধ্যে এঙ্গেজমেন্ট হয়ে গেছে। সারার আগে ফুসফুস করে বসা থেকে উঠে বড় বড় কদম ফেলে চলে যায়। আহনাফ তার ভাবনার মাঝে যাওয়ার দিকে তাকিয়ে হতাশার শ্বাস ফেলে। তার ভাইয়ের মাথায় যে কী চলছে এটা শুধু তার ভাই জানে। হাসি খুশি হয়েছে এমেতে থাকা আশ্রমে পরিবেশ কেমন যেন একটা হয়ে উঠেছে। নতুন দায়িত্বে থাকা দুজন মহিলার সঙ্গে আরও একজন পুরুষ দায়িত্বে এসেছে আশ্রমে। তবে এখানে সে থাকবে না, তাকে বাইরে যাবতীয় কাজে প্রয়োজন পড়লে শুধু বলা হবে। আপাতত লোকটি আশ্রমের মাসিক বাজার ভেতরে এনে রাখছে। প্রাণপ্রিয়া সোফায় বসা নতুন দুজন মহিলা যে দায়িত্বে, তাদের বয়স সেলিনা আন্টির বয়সের মতোই হবে। কথাবার্তা ব্যবহারে ভালোই। তার বরাবর সোফায় বসে বাজারে হিসাব মিলাচ্ছেন তারা। প্রাণপ্রিয়া তাদের দুজনের দিকে তাকিয়ে, এই তো কিছুদিন আগে এই সোফায় বসে আন্টি আর আঙ্কেল তারাও একই কাজ করতো। একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ ঘুরিয়ে সদর দরজা দিয়ে বাহিরে দৃষ্টি ফেলে। আর উঠানে বাচ্চারা হইচই করে খেলাধুলা করত, কিন্তু আজকাল এত নিস্তব্ধতা তার সহ্য হয় না। বুকের ভেতরটা ভারী হয়ে ওঠে। বসা থেকে উঠে উপরে নিজের ঘরের দিকে হাঁটা ধরে। বাঁধভাঙা কান্না আসছে তার, অনুভব করছে সে যা ভাবে এক পর্যায়ে গিয়ে কোনো না কোনোভাবে পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন নিয়তি তার সাথে এমন করছে? কি করেছে সে? কি করেছে? ঘরে এসে বিছানায় বসে দুহাত দিয়ে মুখ চেপে ধরে। সেই জঘন্য রাতের পর বেশ কিছুদিন কেটে গেছে। নিজেকে ওই লোকের কাছে দিতে রাজি হয়নি। সেই রাতে জঘন্য প্রস্তাব সে প্রত্যাখ্যান করেছিল, তাই পরদিন থেকে নিজের মতো বিভিন্ন সংস্থায় গিয়ে কোনোভাবে দ্রুত সাহায্য করার কথা বলে এসেছিল। কিন্তু কেন যেন তারা অজুহাত দেখাচ্ছিল। প্রাণপ্রিয়া বেশ বুঝতে পেরেছিল ইচ্ছে করে তারা নানানভাবে দেরি হবে বলছে। এতে ভেঙে পড়েছিল সে। যে আন্টি তার জীবন বাঁচিয়েছে, যাকে নিজের মায়ের চোখে দেখে, তার জন্য সে কিছুই করতে পারবে না। ডুকরে কেঁদে ওঠে প্রাণপ্রিয়া। মুখ ঢেকে রাখা হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে তার অশ্রু গড়িয়ে পড়ে। দুদিন ধরে আন্টির অবস্থারও অবনতির দিকে যাচ্ছে। আঙ্কেলের মুখের দিকেও তাকানো যায় না। টাকার কমতির কারণে ডক্টরদেরও খামখেয়ালি চোখের সামনে সবকিছু হচ্ছে, কিন্তু করার মতো যেন কিছুই নেই। এমন মানসিক চাপে খাওয়া দাওয়া, ঘুম ছেড়ে সব ছেড়ে দিয়েছে সে। চোখের নিচে কালো দাগ পড়েছে আগে থেকে, শুকিয়ে শরীরের রং মরা মানুষের মতো কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কিছুদিনের জন্য রাশিয়া যাওয়ার কথা ছিল দামিয়ানের, আজ সে আরও 15 দিন পেছালো। এভাবে সময় পিছানোর কারণ ভিডিও কলে থাকা নিকোলাই বুঝে উঠতে পারছে না। কারণ জিজ্ঞাসা করার মতো সাহস তার মধ্যে নেই। নিজের মতো করে ক্যাথরিনকে জবাবদিহি করতে হবে। যাই হোক, দুজনের মাঝে কিছুক্ষণ কথাবার্তা বলে দামিয়ান কল কেটে দেয়। তৎক্ষণাৎ ঘরে হাজির হয় নিলয়। দামিয়ান পায়ের উপর পা তুলে বসে নিলয়ের দিকে দৃষ্টি ফেলে। নিলয় দুটো কাগজ তার দিকে এগিয়ে ধরে। টেবিলের ওপর রাখো। সে শীতল কণ্ঠে বলল। নিলয় তার কথা মতো টেবিলের উপরে কাগজ দুটো রেখে যেভাবে এসেছিল নিঃশব্দে ঠিক সেভাবে চলে যায়। দামিয়ান এক হাত তার কপালে পড়ে থাকা চুলগুলোর পিছনের দিকে ঠেলে দেওয়ার সাথে টেবিলের উপরে রাখা দুটো কাগজের দিকে গভীর দৃষ্টিতে তাকে ঠোঁট বাঁকিয়ে হাসে। আমার পরিকল্পনার সামনে তোমার জেদ, তোমার সাহস আর প্রত্যাখ্যান ঠুনকো হয়ে যাবে প্রাণপ্রিয়া। একদিক থেকে না, তুমি সব দিক থেকে আটকাবে। ইতিমধ্যে তোমার করুণ অবস্থা চলছে, সময়ের সাথে সেটা বাড়বে। তুমি বাধ্য হবে আমার কাছে আসার জন্য। দামিয়ান শব্দ করে হেসে টেবিলের উপর থেকে সিগারেটের প্যাকেট নিয়ে বসা থেকে উঠে দাঁড়ায়। প্যাকেট থেকে একটা সিগারেট নিয়ে ঠোঁট চেপে হাঁটা ধরে, সাথে সাথে লাইটার দিয়ে জ্বালিয়ে ধূমপান করা শুরু করে। সে বেডরুম থেকে বসার ঘরে খোলা জায়গাটায় এসে দাঁড়ালো, যেখান থেকে ঝিলের স্বচ্ছ জল দেখা যাচ্ছে। সে বাতাসে ধোঁয়া উড়িয়ে কয়েকবার নিঃশব্দে প্রাণপ্রিয়ার নামটা খুব নেশালো ভঙ্গিতে আওড়ালো, অতঃপর মৃদু হাসে। তুমি অবশ্যই জানবে আমি যা চাই তা পেয়ে ছাড়ি, সেটা যত সময়ই লাগুক না কেন। দিন ফুরিয়ে রাত, এরপর রাত শেষ হলে আবারও নতুন দিনের শুরু। এভাবেই চলছে। তবে প্রাণপ্রিয়ার জীবনে চলার গতিপথের সাথে হতাশা, মানসিক চাপ সময়ের সাথে সাথে বেড়ে উঠেছে। তার কাছে মনে হচ্ছে ছোট একটা বৃত্তাকার ভেতর আটকে পড়েছে সে, যেখান থেকে বের হওয়া যেন মুশকিল। সে গভীর দীর্ঘ শ্বাস ফেলে
পরনের স্কার্ট খিচে ধরে চোখ বুজে নেয়। ভর দুপুরে বিছানায় সোজা হয়ে শুয়ে আছে। তাকে দেখে অসুস্থ রোগীর থেকে কম মনে হচ্ছে না। আপাতত পরিস্থিতি মনে শরীরে কোথাও তার শক্তি নেই। থাকবে কোথা থেকে? আন্টির দিন দিন অসুস্থতা আজ নিজ চোখে দেখে এসেছে। একজন নার্স তো বলছিল রোগী অবস্থায় থাকলে তাকে বাঁচানো সম্ভব হবে না। কথাটা শুনে বুকের ভেতর প্রচণ্ড ব্যথা হচ্ছিল। তার আশ্রমে দুজন মেয়ে সাথে ছিল। সে নিজেকে শক্ত করে সামনে নিলেও তারা কেঁদেছিল। আঙ্কেলের অবস্থাও ভালো ছিল না। তার বয়স মনে হচ্ছিল কয়েকদিন আরও বেড়ে গেছে। খুব ইচ্ছে করছিল তাকে বলতে, যাকে দয়াবান দয়ালু বলে মনে হয় সে কোথায়। আপনি কি জানেন ভিক্ষা করেও সে যে সাহায্য পায়নি? তবে সাহায্যের নামে জঘন্য কুপ্রস্তাব পেয়েছি, সেটাতে রাজি হয়নি। তাই তার ক্ষমতার নিচে এখন চাপা পড়ছি। কথাগুলো বলতে গিয়ে গিলে ফেলেছিল প্রাণপ্রিয়া। কী হবে বলে সে ক্ষমতা দেখাচ্ছে, এর মানে সে আরও অনেক কিছু করতে পারবে। খুব ভালো করে বুঝতে পারছে। সে তার সাহায্য পাওয়ার সব রাস্তা আটকে দিয়েছে। তার প্রস্তাবে রাজি না হওয়ার পর থেকে ভেবে দেখলেই বোঝা যাচ্ছে তাকে বাধ্য করছে, আর এসবের মধ্যে কষ্ট পাচ্ছে আন্টি। প্রাণপ্রিয়া দু চোখের কোণ বেয়ে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। একজন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়েছে, এমন একজন মানুষের প্রতি তার দয়া নেই। নিজের চাওয়া তার কাছে এতটাই গুরুত্ব। সে বিকৃত মস্তিষ্কের সাইকো স্বাভাবিক মানুষ কখনো হতে পারে না। প্রাণপ্রিয়া চোখ দুটো খুলে কিছুক্ষণ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। খুব তৃষ্ণা পেয়েছে তার, গলা ভেজা হবে। সে ধীরে ধীরে শোয়া থেকে উঠে বিছানার পাশে টেবিলের দিকে তাকায়। গ্লাসে পানি ঢেকে রাখা। সে হাত বাড়িয়ে গ্লাস নিয়ে অল্প একটু পানি খেয়ে হাতের গ্লাসের দিকে এক দৃষ্টিতে চেয়ে থাকে। তার মনের ভেতর লড়াই চলছে। আন্টির উপর খুব খুব ক্ষোভ তৈরি হচ্ছে। সে কেন নিজের জীবন না বাঁচে তাকে বাঁচালো? সে না হয় অবহেলিত চিকিৎসার অভাবে মারা যেত, অন্তত কারো তুচ্ছ আকাঙ্ক্ষার দাবি রাখা হতো না। গভীর শ্বাস ফেলে প্রাণপ্রিয়া। হাতের গ্লাসটা আবারও টেবিলের উপর রাখার জন্য হাত বাড়াতেই তৎক্ষণাৎ ঝড়ের গতিতে আশ্রমের দুটো কিশোরী মেয়ে যারা তার সাথে সকালে হসপিটালে গিয়েছিল তারা ঘরে প্রবেশ করে হাঁপিয়ে কান্নামাখা কণ্ঠে বলে ওঠে, আন্টির অবস্থা অনেক খারাপ প্রিয়া আপু, আঙ্কেল এইমাত্র ফোন করে বলল। কথা শোনা মাত্রই প্রাণপ্রিয়ার হাত থেকে গ্লাসটা নিচে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। তার দুনিয়া যেন এখানে থমকে গেল। চোখ ঝাপসা হয়ে অশ্রু গড়িয়ে গাল বেয়ে পড়ল। অতঃপর আর কি করার আছে তার? আর কি করার আছে তার? কি করবে? কিশোরী মেয়ে দুটি তার কাছে সে হু হু করে কেঁদে ওঠে। প্রাণপ্রিয়া ঠোঁট কামড়ে চোখ বুজে মনের লড়াইটা বন্ধ করে ফেলে। নিঃশব্দে ঠোঁট নাড়িয়ে কিছু একটা বলে। অতঃপর শীতকাল চলে এসেছে, বাহিরে ঠান্ডাও পড়েছে বেশ। তবে প্রাণপ্রিয়ার গায়ে কোনো শীতের পোশাক নেই। সে জঙ্গলের মাঝ দিয়ে হাঁটছে। অন্ধকার নেমে গেছে চারিপাশে। কিছু দূরে ঝলমলে আবরার মেনশন দেখা যাচ্ছে। সেখানকার লাইটের আলো পাতার ফাঁক দিয়ে সে অন্ধকারের মাঝে তার গায়ে পড়ছে। তার পরনে সাদা রঙের শার্ট আর স্কার্ট, গলায় স্কার্ফ ঝুলছে। এলোমেলো চুলগুলো খোলা যা বাতাসে উঠছে। আচ্ছা আমি কেন যাচ্ছি সেই দিকে? নিজেকে সঁপে দিতে নাকি আবারও সাহায্য চাইতে? তাচ্ছিল্য হাসে প্রাণপ্রিয়া। কিছুক্ষণ আগে হাসপাতালে দেখা আন্টির ফোলা মুখটা নাক দিয়ে রক্ত পড়ার দৃশ্য তাকে আরও করুণ করে তুলেছে। সে আর পারছে না, আর কোনোভাবেই পারছে না। ধীরে ধীরে পায়ের কদম ফেলে গেস্ট হাউসের কাছে চলে আসে প্রাণপ্রিয়া। আজ ভেতরে আলো জ্বলছে, তার মানে সে আছে। প্রাণপ্রিয়া ঢোক গিলে ভিতরে সে ভীষণ ভীত। শরীর মৃদু কাঁপছে। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে মনকে শক্ত করে। আশেপাশে চোখ বুলায়, কোথাও কেউ নেই। সে হা করে শ্বাস ফেলে অতঃপর আবারও পা বাড়ায়। সদর দরজা দিয়ে যখন প্রবেশ করলো প্রাণপ্রিয়া, আকস্মিক সামনে এসে দাঁড়ালো নিলয়। গুড ইভিনিং ম্যাম। প্রাণপ্রিয়া বেশ অবাক হয়ে যায়। লোকটি কি তার জন্য অপেক্ষা করছিল? মনে প্রশ্ন জাগে। স্যার বাসায় নেই, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে স্যারের কাছে পৌঁছে দিব। কথাটা বলে নিলয় তার পাশ কাটিয়ে বাহিরে চলে যায়। প্রাণপ্রিয়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার ঘৃণা সীমা অতিক্রম হয়ে যাচ্ছে। সবকিছু তার সাজানো পরিকল্পনা ছিল, তার বিনোদনের এক অংশ। সে নিজ জায়গায় থেকে তার করুণ পরিস্থিতি আনন্দ নিচ্ছিল এবং নিচ্ছেও। পূর্বাঞ্চল শহরে আরও ভেতরের দিকে নিরিবিলি এলাকায় আবরাররা সময় কাটানোর জন্য ফার্ম হাউস তৈরি করে রেখেছে। গাছগাছালিতে ভরা দোতলায় বিশিষ্ট ডুপ্লেক্স ফার্ম হাউস। অন্ধকারে এতটা বোঝা যাচ্ছে না, শুধু পুরো বাড়ির ভেতরে আলো জ্বলছে। দামিয়ান আপাতত এখানেই আছে। ফ্যাক্টরি পার্টনারদের সাথে মিটিং ছিল, তারা কিছুক্ষণ হয়েছে চলে গেছে। সে বেডরুমে সোফার উপর পায়ের উপর পা তুলে মাথা হেলিয়ে বসা, বুকে হাত গুজে চোখ দুটো বুজে আছে। হঠাৎ দরজায় নক। ঠোঁট বাঁকিয়ে হাসে সে। কে আসতে পারে সে যেন ভালো করে জানে। নিলয় প্রাণপ্রিয়াকে দরজার কাছ পর্যন্ত দিয়ে চলে গেছে। প্রাণপ্রিয়া কম্পিত হাতে দরজা ঠেলে ধীর পায়ে ঘরে প্রবেশ করে। ইতিমধ্যে দামিয়ান সোজা হয়ে বসে দরজার দিকেই চেয়েছিল। প্রাণপ্রিয়া চোখের সামনে প্রকাশ হতে তার ঠোঁটে বিজয়ের হাসি খেলে যায়। প্রাণপ্রিয়ার দৃষ্টি এক জায়গায় স্থির রাখতে পারছে না। এক হাত দিয়ে আরেক হাত দিয়ে ঘষছে। তুমি এখানে? কিছু না জানার ভঙ্গিতে দামিয়ান জিজ্ঞেস করে উঠল। তার মুখ সবসময়ের মতোই শান্ত, শীতল, দৃষ্টি ব্যবহারে গভীরতা রয়েছে। প্রাণপ্রিয়া জিভ দিয়ে ঠোঁট ভেজায়। লোকটির কণ্ঠ, তার মুখটা ফ্যাকাশে হয়ে ওঠে। এতক্ষণ ঠান্ডা গায়ে লাগছিল না, কিন্তু এখন মনে হচ্ছে শীতল বাতাস তার গা ছুঁয়ে গেল। সাথে এমন করছেন? তার কম্পিত কণ্ঠের সাথে শরীরও মৃদু কাঁপছে। এটা জিজ্ঞেস করার জন্য এসেছে?
প্রাণপ্রিয়া চোখ তুলে তার দিকে তাকায়, তার শীতল দৃষ্টি কিছুটা তীক্ষ্ণ হয়ে উঠেছে। এতটা নির্দয় কিভাবে হতে পারেন আপনি? আপনার সমস্যা আমার সাথে ছিল, কিন্তু কষ্ট পাচ্ছে আন্টি। আমি জানি সংস্থা থেকে শুরু করে হসপিটাল পর্যন্ত ক্ষমতায় আছে আপনার। দয়া করে এইসব কিছু বন্ধ করুন প্লিজ। আপনার কাছে আমি হাত জোড় করে বলছি। দামিয়ান নীরব দর্শকের মতো কথাগুলো শুনে গভীর শ্বাস ফেলে। তোমার সাহস দেখে আমি অবাক হতে বাধ্য প্রাণপ্রিয়া। তুমি আমার উপর এখানে দোষ চাপাতে এসেছো? কারণ আপনি এমনটা করেছেন। দামিয়ান কিঞ্চিত হাসে। কোনো প্রমাণ? নেই প্রমাণ। ক্ষমতাধররা কি প্রমাণ রাখে? তারা তো ক্ষমতাধরই হয়ই অসহায়ত্বদের পিষে। দামিয়ান মাথা দুলায়। রাইট, এখন আসল কথায় আসো। অপ্রয়োজনীয় কথা বলা আর শোনা কোনোটাই আমার পছন্দ না। প্রিয়া ঠোঁট কামড়ে ধরে চোখের জল ধরে রাখার চেষ্টা করে। কেন চান আপনি আমায়? আপনার বাসনার জন্য তো আপনি যে কোনো মেয়ে পেয়ে যাবেন, আমিই কেন? চেষ্টা করেও লাভ হলো না। বাঁধ ভেঙে কান্নায় ভেঙে পড়ল দামিয়ান। ঠোঁটের হাসি বজায় রেখে বসা থেকে উঠে ধীর পায়ে প্রাণপ্রিয়ার কাছে এসে দাঁড়ায়। তুমি আলাদা প্রাণপ্রিয়া, সব থেকে। আজ পর্যন্ত অনেকের প্রতি আকর্ষিত হয়েছে, কিন্তু কখনো অধিকার করার চিন্তা আসেনি। যাই হোক, বেশি কথা আমার পছন্দ নয়। আগেও বলেছি, জোর করছি না, সব তোমার উপর। দু চোখে ক্রোধ নিয়ে উচ্চ কণ্ঠে বলে ওঠে। কিন্তু আপনি বাধ্য করেছেন। শব্দ করে হাসলো। হয়তো। কখনো মাফ করব না আমি। আমি আপনাকে কখনো মাফ করব না। বলেই প্রাণপ্রিয়া শব্দ করে অঝরে কান্না করতে করতে ফ্লোরে বসে পড়ে। দামিয়ান ক্রুড়ো হাসে। সে হালকা ঘাড় কাত করে তার সামনে একটা হাঁটু ভেঙে বসে আলতো করে তার মাথায় হাত বুলিয়ে দেয়। ঠিক আছে, কিন্তু মেনে নাও তোমার আর কোনো উপায় নেই আমার হওয়া ছাড়া। আর যদি না মেনে নিতে পারো তাহলে দরজা খোলা আছে। প্রাণপ্রিয়া দুহাত শক্ত করে কিছুক্ষণ চুপ থেকে অশ্রুসিক্ত ঘৃণা ভরা নয়নে দামিয়ানের দিকে দৃষ্টি ফেলে। কতদিনের জন্য আমি আপনার রক্ষিতা হব? দামিয়ান ভ্রু কুঁচকে কিছুটা। রক্ষিতা? হ্যাঁ, কতদিনের জন্য? দামিয়ান তার মাথা থেকে হাত সরিয়ে উঠে দাঁড়ায়। কথা তোমাকে আমার চাই। তোমার প্রতি আমার সব ধরনের অধিকার থাকবে। কিছু দিনের রক্ষিতায় আমার মন পোষাবে না। আমি যাকে চাইবো তার নিঃশ্বাস যে পর্যন্ত চলবে তাকে আমার হয়ে থাকতে হবে। এগুলো বলতে বলতে সোফার সামনে টেবিলের উপর রাখা কিছু কাগজের মাঝ থেকে দুটো কাগজ বের করে দামিয়ান। 2 জায়গায় সাইন প্রয়োজন তোমার। এরপর দেখবে সব ঠিক হয়ে যাবে। ট্রাস্ট মি। প্রাণপ্রিয়ার শরীরে শক্তি পাচ্ছে না, নিস্তেজ হয়ে পড়েছে। কোনোভাবে বাসা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে মুখের সামনে চলে আসে। চুলগুলো কানের পিছে গুজে দেয়। তখনই দরজায় আবারও নক। দামিয়ান ঘুরে তাকায়। নিলয় প্রবেশ করে একজন হুজুরের সাথে। প্রাণপ্রিয়ার ফ্লোরের দিকে চেয়ে হাল ছেড়ে দিল। সে কি থেকে কি হবে তার জানা নেই। হুঁশ জ্ঞান তার হারিয়ে গেল। কানে কিছু কথা বলার শব্দ আসছে। খানিকক্ষণ পর দামিয়ান তার কাছে এসে হাত ধরে সোফার কাছে নিয়ে গিয়ে বসিয়ে দিল, একটা পুতুলের মতো, যেন সে আসলেই পুতুল। এরপর তাকে যা বলার হয় সে তাই বলল। কি বলল সে? কবুল, কবুল, কবুল। প্রথম ধর্মীয়ভাবে আটকা পড়ল। অতঃপর দুটো কাগজ। প্রথম একটাতে খুব সাধারণভাবে আন্টির সাহায্যে যাবতীয় খরচ আজ থেকে দামিয়ান আবরার বহন করবে। একজন সাক্ষী হিসেবে সেখানে সে কম্পিত হাতে গুটি গুটি অক্ষর নিজের নামে লিখল। এরপর দ্বিতীয় কাগজটা যখন চোখ বুলায় তাকে পাওয়ার এত আয়োজন, তাচ্ছিল্য হাসে প্রাণপ্রিয়া। এক ফোঁটা চোখের জল কাগজের উপর পড়ে আইনগতভাবে রক্ষিত। আজ থেকে সে তার। দামিয়ানের দিক থেকে ধর্মীয় এবং আইনগতভাবে বিয়ের কার্যক্রম শেষ হলে নিলয় আর যে হুজুর এসেছিল তারা যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে যায়। বেডরুমে নিস্তব্ধতা বিরাজ। মাথা নত করে সোফার এক প্রান্তে বসা প্রাণপ্রিয়া। সে ভাবছে একটা সাধারণ সৎ হাসি খুশিতে ভরপুর জীবনযাপন করতে চেয়েছিল, কিন্তু নিয়তিতে এমন কিছু ছিল। সোফার আরেক প্রান্তে পায়ের উপর পা তুলে বসা দামিয়ান। হাতঘড়ি খুলতে খুলতে নিস্তব্ধতা ভাঙে। একজন পুরুষের একটা নারী থাকতে অন্য নারীর প্রতি আকর্ষিত হওয়া ভুলের কিছু না। এটা আমি মানি। আর আমি যা মানবো সেটাই তোমার মানতে হবে এখন থেকে। আশা করি কোনো রকম সাহস দেখিয়ে নিজের পায়ে নিজে কুড়াল মারবে না। মনে রেখো, তোমার আন্টির দায়িত্ব আমার হাতে। প্রিয়া তাচ্ছিল্য হাসে। মুখ না খোলার জন্য কি ব্ল্যাকমেইল? বাকিটা আর বলতে পারে না সে। আচমকা দামিয়ান তার গলায় ঝুলানো স্কার্ফ টান মেরে তার গলা পেঁচিয়ে ধরে এবং আস্তে আস্তে তার দিকে ঝুঁকে পড়ে। প্রাণপ্রিয়ার ভেতরটা ধক করে ওঠে। কি হবে তার সাথে এখন ভেবে অন্তরাত্মা কেঁপে ওঠে। তার মধ্যে গলায় পেঁচিয়ে রাখা স্কার্ফে দম বন্ধ হয়ে যাচ্ছে। দামিয়ান হাসে। ব্ল্যাকমেইল? দামিয়ান আবরার তার চাওয়াকে গুরুত্ব দিতে পছন্দ করে। তোমার মুখ খোলা। এরপর কে কি ভাবলো বা কি হবে এসবের দামিয়ান আবরার ভয় পায় না। আমাকে চিনতে শেখো লিটল বার্ড। কথাটা শেষ করে সে স্কার্ফের প্যাচ আরো শক্ত করে। প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে ছটফট করে ওঠে। চিনেছি তো, একজন সাইকো চরিত্রহীন পুরুষ, এটা কি যথেষ্ট নয়? দামিয়ান চোখ তীক্ষ্ণ করে কিছুক্ষণ তাকিয়ে থাকে। উপরওয়ালা আছে মিস্টার দামিয়ান আবরার। আজ আপনার দিন,
কোনো একদিন আমারও আসবে। শুরু থেকে এ পর্যন্ত আগামীতেও আমার চোখ দিয়ে যে কয় ফোঁটা আপনি জল ফেলবেন, আমি একদিনের সব শোধ করব। দামিয়ান ধরে রাখা স্কার্ফ হাতে পেঁচাতে থাকে। প্রাণপ্রিয়ার কথা কানে নিয়েছে নাকি বোঝা যাচ্ছে না। সে ধীরে ধীরে তার দিকে আরো ঝুঁকছে। প্রাণপ্রিয়া নড়তে পারছে না, তার চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। তোমার কথার ধার বেশ, কিন্তু তুমি কি জানো তোমার সাথে আজ কি হবে? তার ফিসফিস ধীর কণ্ঠ। বিশ্বাস করো, আজ আর কল্পনা মনে করবে না, সব বাস্তবে হবে। কিন্তু তার আগে আমি তোমার মুখ থেকে শুনতে চাই। বলো তুমি কার? ফিসফিস করে বলল প্রাণপ্রিয়া, কেঁদে ওঠে। বলো বলছি। সে তার স্কার্ফের পেঁচ আবারও শক্ত করে। আপনার দামিয়ান তার গলার দিকে ঝুঁকে তার শরীরে সুবাস নেয় সাথে। সে অ্যাগেইন। প্রাণপ্রিয়া শব্দ করে কাঁদে। আপনার অ্যাগেইন। আপনার ঠোঁটের কোণে বাঁকা হাসি নিয়ে প্রাণপ্রিয়ার গলায় পেঁচানো স্কার্ফটা ছেড়ে দেয় দামিয়ান। প্রাণপ্রিয়া চোখ বন্ধ রেখে ঘন ঘন নিঃশ্বাসের সাথে কম্পিত হাত দিয়ে গলার স্কার্ফটা ঢিলে করে। দামিয়ান তার থেকে সরে উঠে দাঁড়ায়। এরপর ঘুরে ড্রেসিং টেবিলের কাছে এগিয়ে যায়। জোর জবরদস্তি করা আমার পছন্দ না। এখন যা হবে মেনে নেবে। নিজের থেকে তুমি এসেছো, বাধ্য হয়ে আর যাই হোক সেটা আমার দেখার বিষয় না। শার্টের হাতার বোতাম খুলতে খুলতে দামিয়ান আয়নায় প্রাণপ্রিয়ার দিকে চেয়ে বলল। প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে সেভাবে শুয়ে আছে, নড়াচড়া করছে না। করবে কি করে? এক ফোঁটা শক্তিও যে নেই শরীরে এবং মনে। মস্তিষ্ক শূন্য। কি হবে তার সাথে এখন ভেবেই গলা শুকিয়ে যাচ্ছে, ব্যথা করছে তখন পিছিয়ে ধরার জন্যে। ওপরওয়ালা এমন কেন রাখলো ভাগ্যে? জীবিত থেকে কি আজ সে মরণ যন্ত্রণা সইবে? দামিয়ান এখনো আয়নায় প্রাণপ্রিয়াকে দেখছে। সে হাতার বোতামগুলো খোলা শেষ করে বুকের বোতামগুলো খুলে শরীর থেকে শার্ট খুলে ফেলে। এতে প্রকাশ হয় তার জিম করা ফর্সা আকর্ষণীয় লোমহীন চওড়া শরীর। সে ঠোঁটে বাঁকা হাসি বজায় রেখে ঘুরে প্রাণপ্রিয়ার দিকে পা বাড়ায়। প্রাণপ্রিয়া ধীরে ধীরে চোখ খুলে। দামিয়ান তার দিকে আসছে। সে বুঝতে পারছে ভেতরে তার চিপ খেয়ে এবার দম বন্ধ হয়ে যাওয়ার মতো। দামিয়ান তার কাছে এসেছে, থেমে কিছুক্ষণ লালসা দৃষ্টিতে পা থেকে মাথা অবধি দেখে অতঃপর আচমকা তাকে কোলে তুলে নেয়। প্রাণপ্রিয়া চমকে উঠে হাত পা ছুটাছুটি শুরু করে। কান্না মাখা কণ্ঠে এত বড় সর্বনাশ না করার জন্য আকুতি মিনতি করে। দামিয়ান বিছানার কাছে গিয়ে বিছানায় এক হাঁটু ভর দিয়ে ঝুঁকে প্রাণপ্রিয়াকে শুইয়ে দেয়। প্রাণপ্রিয়া কাঁদছে, করুণ কান্না তার। দামিয়ান শান্ত ভঙ্গিতে তার পাশে বসে, দৃষ্টি তার চোখের দিকে নিবদ্ধ। প্রাণপ্রিয়া না সূচক মাথা নাড়ায়, কিছু করতে না বুঝায় তাকে। আমি অবশ্যই করবো লিটল বার্ড। সে তার মাথায় হাত বুলিয়ে দেয়। সম্পূর্ণ অধিকার আছে তোমার প্রতি এখন। তুমি আমার। তুমি সর্বনাশী হলেও আজ থেকে এটা তোমার কর্তব্য। এখন তুমি যদি তোমার কর্তব্য পালন না করো তাহলে আমি যে দায়িত্ব নিয়েছি সেটা ভুলে যেতে হবে। অবশ্যই তুমি এটা চাও না? প্রাণপ্রিয়া চোখ বুজে অন্যদিকে ঘুরে। সে অসহায়, কতটা অসহায় করে তুলেছে তাকে। মাফ করবে না, কখনো না। এরপর এরপর তার আর কিছু জানা নেই, কোনো কিছু মনে নেই। একটা বড় রাত কিভাবে কেটে যায় বা দামিয়ান আর কি করেছিল কিছু মনে নেই। ধরণীতে পূর্ব আকাশে সূর্য উঠেছে অনেকক্ষণ হলো। বাহিরে সবুজ প্রকৃতিতে পাখিদের কিচিরমিচির শব্দ, হালকা শীতল বাতাসে গাছের পাতায় হেলে দুলে নড়ছে। প্রাণপ্রিয়া বিছানায় শুয়ে আছে। তার নগ্ন দেহে বুক পর্যন্ত ব্ল্যাঙ্কেট দেওয়া। জানালার কাছ ভেদ করে সূর্যের আলো তার চোখে মুখে। এতে ফর্সা মুখটা হালকা কুঁচকে উঠছে। চোখ থেকে ঘুম সরিয়ে ধীরে ধীরে খোলার চেষ্টা করলো। শরীরে প্রচণ্ড পরিমাণ ব্যথায় নড়তে পারছে না। নড়বে কিভাবে? জানোয়ার খুব লেখিয়েছে তো। চোখের কোণ ভিজে উঠেছে তার। মস্তিষ্কে চারা দিয়ে উঠছে কাল রাতের ভয়ঙ্কর স্মৃতি। সে চারিপাশে চোখ বোলায়। বিশাল বড় কামরা তার কাছে জাহান্নাম মনে হচ্ছে। আশেপাশে কেউ নেই, কেউ না, সে একা। ধীরে ধীরে ব্ল্যাঙ্কেট বুকে চেপে শোয়া থেকে উঠে ফ্লোরে পড়ে থাকা তার জামা কাপড়গুলো এক নজর দেখে এরপর কোনো মতে বিছানা থেকে নেমে কাপড়গুলো নিয়ে সোজা ওয়াশরুমে ঢুকে ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ায়। এরপর কম্পিত হাতে ঝর্ণা ছাড়তেই উষ্ণ জল গায়ে স্পর্শ হতে সাথে সাথে জায়গায় জায়গায় কলিজা ছিঁড়ে যাওয়ার মতো যন্ত্রণা অনুভব করে। সে আয়নার দিকে ঘুরে তাকায়। তার দাগহীন ত্বকে হিসাবে ছাড়া কালচে ছোপ ছোপ দাগ, গলায় স্কার্ফ পেঁচানোর কারণে দাগ হয়ে গেছে। ঠোঁট ফুলে রক্ত জমাট বেঁধে আছে। নিজের এরূপ দশা দেখে চিৎকার দিয়ে ফ্লোরে বসে পড়ে প্রাণপ্রিয়া। ঝর্ণার জল পড়ার সাথেই তার করুণ চিৎকার চার দেওয়ালের মাঝেই রয়ে যায়। কেন আমার কেউ নেই? কেন এই অসহায়ত্ব আমাকে এই জায়গায় দাঁড় করালো? কেন 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 ছাড়বো না আমি? আমি তাকে কখনো ছাড়বো না। এর থেকে বেশি সে অসহায়ত্ব বোধ করবে সে। ঘড়িতে সময় কয়টা জানা নেই। শীতকাল বলে রৌদ্র ছাড়া পরিবেশ। বেলা গড়িয়ে সকাল নাকি দুপুর বোঝা যাচ্ছে না। প্রাণপ্রিয়া হাসপাতালের গেটের কাছে এসে দাঁড়ায়। তার শরীর চলছে না, তবু ফার্ম হাউস থেকে সোজা এখানে চলে এসেছে আন্টির সাথে দেখা করে এরপর আশ্রমে ফিরবে। যাই হোক, সে ধীর পায়ে হাঁটা ধরে।
5 তলায় 507 নম্বর রুমে সেলিনাকে রাখা হয়েছে। লিফট দিয়ে ওঠার ফলে প্রাণপ্রিয়া মিনিট খানেকের মধ্যে 5 তলায় চলে আসে। এরপর করিডোরে হাঁটতে থাকে। তার পরনে আগের জামা, চুলগুলো ভেজা, বেঁধে রেখেছে, মুখটা ফ্যাকাশে হয়ে আছে। রাত থেকে না খাওয়া, ঘুমও ঠিক মতো হয়নি, পা চলছে না, শরীর মন দুই জায়গায় বেশ দুর্বল। তার মধ্যে পেট ব্যথার সাথে কেমন মোচড় দিয়ে উঠছে। সে হাঁটতে হাঁটতে যখন রুমের অনেকটা কাছে চলে আসে, আকস্মিক তার পা দুটো থেমে চোখ বড় বড় হয়ে দেয়ালের সাথে হাত ঠেকিয়ে দাঁড়ায়। কালো পোলো টি শার্টের সাথে ফর্মাল প্যান্ট, ফর্মাল গেটআপ, চুলগুলো সেট করে রাখা, এক হাতে ফোন আর এক হাতে পকেটে গুজে ডক্টরদের সাথে কথা বলছে দামিয়ান। পাশে তার নিলয় দাঁড়িয়ে। প্রাণপ্রিয়ার শরীর কাঁপছে। ঠান্ডার মধ্যেও কপালে বিন্দু বিন্দু ঘাম, শরীর জ্বলে যাচ্ছে, তার চোখ মুখ শক্ত হয়ে উঠেছে। এদিকে রহমান সেলিনা রুম থেকে বের হয়ে প্রাণপ্রিয়াকে দেখতে পেয়ে তিনি অত্যন্ত হাসি মুখে তার কাছে এগিয়ে বলা শুরু করেন। ওপরওয়ালা মুখ ফিরে চেয়েছেন প্রিয়ামা, এখন থেকে ফান্ডে টাকা না, ছোট সাহেব নিজে সেলিনার সকল দায়িত্ব নিয়েছে, আরও ভালো হাসপাতালে স্থানান্তর করবে ভালো চিকিৎসার জন্য কথা বলতে এসেছেন তিনি। প্রাণপ্রিয়া দামিয়ানের দিকে দৃষ্টি রেখে পরনের স্কার্টটা খিচে ধরে। মনের ভিতর তার ঝড় বয়ে যাচ্ছে, সহ্য হচ্ছে না, কিছু বলতে পারছে না। রহমান প্রাণপ্রিয়ার কাঁধে হাত রাখেন। খুশি মনে কথাগুলো বলার মাঝে প্রাণপ্রিয়ার শুকনো মুখটা এত খেয়াল করেনি, তোমাকে এমন দেখাচ্ছে কেন প্রিয়া, তুমি কি অসুস্থ? কিন্তু এখন প্রাণপ্রিয়া দৃষ্টি সরিয়ে রহমানের চিন্তিত মুখটা দেখে। আমি ভালো নেই আঙ্কেল, ভেতরটা চুরমার হয়ে গেছে, শরীর জ্বলে যাচ্ছে, মৃত্যুকে বারবার ডাকতে ইচ্ছে করছে। কথাগুলো মনে মনে বললেও মুখ কিঞ্চিত হাসি নিয়ে বলে, না, ঠিক আছি। কিন্তু তোমাকে দেখে তো লাগছে না। আর ঠোঁটে কি হয়েছে তোমার? প্রাণপ্রিয়া ইতস্তত ভঙ্গিতে দৃষ্টি লুকিয়ে ঠোঁট হাত দিয়ে ঢেকে মাথা নত করে। ব্যথা পেয়েছি। রহমান কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে, অতঃপর হা করে শ্বাস ফেলে মাথায় হাত বুলিয়ে বলেন, মানুষ জন্ম থেকে মনের দিক থেকে শক্ত হয় না প্রিয়া, পরিস্থিতি তাকে শক্ত এবং শক্তিশালী করে তোলে। তুমি যত ভাঙবে তুমি তত শক্তিশালী হবে। সেলিনাকে নিয়ে চিন্তা করো না, এবার সব ঠিক হয়ে যাবে। প্রাণপ্রিয়া চোখ দুটো ছলছল করে উঠে মাথা নত অবস্থায় উপর নিচ মাথা নাড়ায়। এখন আমার সাথে চলো তো, আমাদের অবশ্যই ছোট সাহেবকে ধন্যবাদ বলা উচিত। রহমান প্রাণপ্রিয়ার হাত টেনে এগিয়ে যান। প্রাণপ্রিয়ার ভেতরটা ধক করে উঠে, চোখ মুখ শক্ত করে ফেলে সে। দামিয়ানের সাথে ডক্টরদের কথা শেষ হলে তারা নিজ নিজ কাজে আবার চলে যান। দামিয়ান হাত ঘড়িতে এক নজর দেখে, অতঃপর নিলয়কে কিছু বলতে নিবে, তখনই রহমান সামনে এসে দাঁড়ান। অনেক অনেক ধন্যবাদ আপনাকে ছোট সাহেব, অনেক অনেক ধন্যবাদ। আপনি সাহায্য না করলে সেলিনাকে বাঁচানো সম্ভব হতো না। দামিয়ানের মুখভঙ্গি শান্ত। সে রহমানের দিক থেকে দৃষ্টি সরিয়ে তার পেছনে মাথা নত করে দাঁড়িয়ে প্রাণপ্রিয়াকে দেখে। তার অসহায় সাদা গোলাপ মনে মনে হাসে দামিয়ান। রহমান প্রাণপ্রিয়াকে আস্তে করে বলে, ধন্যবাদ বলো প্রিয়া, তোমার আন্টির এত বড় সাহায্য করলেন। প্রাণপ্রিয়া চুপ, না নড়াচড়া করছে, না মাথা তুলে তাকাচ্ছে, না কিছু বলছে, শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। দামিয়ান ঠোঁট কামড়ে ধরে তার এখনো একগুঁয়ে জেদ দেখে। এত কিছুর পরও সে তার সাহস ভাঙতে পারেনি। তবে খারাপ নয়, অপছন্দীয় জিনিস আজকাল ভালো লাগে, আরো আকর্ষণ অনুভব করে। তার সব ধরনের প্রতিক্রিয়াতে সে ইমপ্রেস ছিল। রহমান প্রাণপ্রিয়াকে ধমকে ওঠেন, প্রাণপ্রিয়া তো বেয়াদব নয়, তাহলে এখন এমন করছে কেন? কোনো প্রয়োজন হলে আমাকে জানাবেন। কাল নিলয় আসবে ট্রান্সফারের ব্যবস্থাতে, সে সাথে থাকবে। দামিয়ান প্রাণপ্রিয়ার দিকে সরু দৃষ্টি রেখে কথাগুলো বলল। রহমান আবারও তাকে ধন্যবাদ জানান। এরপর আরো কিছু বলতে নিবে, তৎক্ষণাৎ একজন নার্স তাকে ডাকা শুরু করেন। সে তাড়াহুড়ো পায়ে চলে যান। প্রাণপ্রিয়া এখনো একই ভঙ্গিতে দাঁড়িয়ে। দামিয়ান হালকা ঘাড় কাত করে ফিচেল হাসে। দুঃখজনক ব্যাপার। বলে সে চুকচুক শব্দ করলো। এত চাপ নিতে হবে না এখন, প্রয়োজন নেই তোমার ধন্যবাদের। প্রাণপ্রিয়ার চোয়াল শক্ত করে ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। দামিয়ান তার দিকে দু কদম পা বাড়ায়, এরপর হালকা ঝুঁকে ফিসফিস করে, রেস্ট নাও, কিছুদিন সময় দিলাম, পরে না হয় নিজের মতো করে ধন্যবাদ নিয়ে নেব। দামিয়ান ঠোঁটে হাসি বজায় রেখে সোজা দাঁড়ায়, তাকে পূর্ণ দৃষ্টিতে দেখে এরপর তার দিকে হাত বাড়ায়। প্রাণপ্রিয়া এবার ভীত হয়ে সরে যেতে নেয়, তবে দামিয়ান তার বাঁধা ভেজা চুলগুলো টান মেরে খুলে ফেলে। খোলা রাখবে, সে বলে, অতঃপর তার পাশ কাটিয়ে চলে যায়। প্রাণপ্রিয়ার শরীর এবার আর ধরে রাখতে পারছে না। তার আশেপাশে সব ঘুরছে, ঝাপসা আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো মতে পা বাড়ানোর শক্তি সে যোগায়, কিন্তু শরীর যেন কুলিয়ে উঠতে পারে না। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। গার্ডেনে বাগানের কাছে বসে আছে সারা আর আহনাফ। শীতের কালের মৌসুমে বাগানের নানান ধরনের ফুল। সারা হাসি মুখে বাগানের ভিডিও করছে, সাথে আহনাফেরও। দুজনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুন্দর একটা সম্পর্ক। দুজন যখন নিজেদের নিয়ে ব্যস্ত, তখনই কানে আসে মেন গেট খোলার শব্দ। তারা ঘুরে তাকায়। কালো রঙের গাড়ি ভেতরে প্রবেশ করে ধীর গতিতে গেস্ট হাউসের কাছে গিয়ে থামে। এর মানে দামিয়ান এসেছে। তোমার যাওয়া উচিত ছাড়া। আহনাফ সেদিকে দৃষ্টি রেখে বলল। সারা চোখ সরিয়ে ফের ফোনে মনোযোগ দেয়।
সম্পর্ক গড়ে ওঠার আগেই সম্পর্ক মজবুত করতে হয়। আহনাফ তার দিকে তাকায়। সারা গভীর শ্বাস ফেলে। সব সম্পর্ক না, কিছু সম্পর্ক না চাইলেও হয়। এত ইম্পর্টেন্ট দেওয়ার কিছু নেই। ভালোবাসা না থাকলে এমনটা ভাবা হয়। বিয়ে করেছো কেন তাহলে ব্রোকে? আহনাফ ঠোঁটে হাসি রেখে কথাটা জিজ্ঞাসা করলো। সারা ফোন থেকে চোখ সরিয়ে সামনে বাসন্তী রঙের গাঁদা ফুলগুলোর দিকে দৃষ্টি ফেলে। 6 বছর ধরে আমার এই বাসায় আসা যাওয়া, কারণ আমাকে এই বাড়ির বড় বউ হিসেবে ঠিক করা হয়েছে। অবশ্যই আমার মধ্যে সেই যোগ্যতাটা আছে। ভালোবাসার বিষয় একসময় আমিও ভেবেছিলাম, কিন্তু এখন আমি শুধু এই বাড়ির বউ হতে চাই। এটা আমার জীবনের পাওয়া হবে। তুমি ভালোবাসা বোঝো না সারা, তাই বলছো? তুমি বোঝো? সারা আহনাফের দিকে ঘুরে তাকায়। আহনাফের ঠোঁট থেকে হাসি গায়েব হয়ে যাওয়ার পর কিছুক্ষণ চুপ থেকে বলে, নিজের না করেও তাকে আরেকজনের সাথে খুশি হতে দেখে নিজেও খুশি হওয়ার ব্যাপারটাই ভালোবাসা। সারা হেসে ওঠে। এটা ট্রায়াঙ্গেল লাভ। আহনাফ হা করে শ্বাস ফেলে মাথা দুলায়। সবচেয়ে কনফিউজ হৃদয় হৃদয়িক ভালোবাসার একটা চক্র, যেখানে থার্ড পারসনকে সবসময় কষ্ট পেতে হয়। প্রথম কনফিউশন থেকে থার্ড পারসন, এরপর যখন থার্ড পারসন বের হয়, একে হলে তার ভালোবাসার খাতিরে নিজের মানুষটাকে অন্যের হাতে দিয়ে দিতে হয়, আর না হলে দুইজন ভালোবাসার মানুষ সেই থার্ড পারসনকে সরিয়ে দেয়। এই ঘুরে ফিরে থার্ড পারসনকেই কষ্ট পেতে হয়। এটা শুধু ভালোবাসার ক্ষেত্রে না, সব কিছুর ক্ষেত্রে। যখন নিজেকে থার্ড পারসন অনুভব করবে, চুপচাপ সেখান থেকে সরে আসবে, কারণ এটাতেই আসল সুখ। সারা মুগ্ধ নয়নে আহনাফকে দেখে, তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনলো। তুমি খুব ভালো আহনাফ। আহনাফ হেসে ওঠে। হয়ে কি হলো? আমাকে তো আর বিয়ে করবে না? কারণ তোমার ভালো হওয়ার সাথে আমার খারাপ হওয়া যায় না। তুমি স্যাক্রিফাইস করতে শিখেছো, আমি জিততে শিখেছি। আমার কাছে ভালোবাসার আগে আমি পাবো আমার, এটা আগে আমাকে এমনটাই শেখানো হয়েছে। জ্ঞান হারানোর পর প্রাণপ্রিয়া চোখ খুলেছিল সন্ধ্যার দিকে। সে যখন চোখ খুলে প্রথম রহমান আঙ্কেলের চিন্তিত মুখটা দেখতে পেয়েছিল। তিনি নরম কণ্ঠে শরীরের অবস্থা জিজ্ঞাসা করার পর একটু শাসনও করেছিল। হ্যাঁ, এটাই তো সে মিস করছিল। তবে আন্টি হলে হয়তো বেশি ভালো হতো। যাই হোক, তাকে স্যালাইন দেওয়া হয়েছিল। শরীর অতিরিক্ত দুর্বলতা আর না খাওয়ার ফলে জ্ঞান হারিয়েছে। অতঃপর ঘণ্টাখানেক হাসপাতাল থেকে রহমান তাকে আশ্রমে দিয়ে গিয়েছিল। আপাতত সে নিজের ঘরে রাত মোটামুটি অনেক হয়েছে। আশ্রমের সকলে হয়তো ঘুমিয়ে পড়েছে। সেও লাইট অফ করে বিছানার কাছে জানালার সাথে হেলান দিয়ে বসে আছে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধে ঝিরিঝিরি পোকার শব্দ শোনা যাচ্ছে। বাহির থেকে ঠান্ডা বাতাস তার গায়ে লাগতেই মোটা কাঁথাটা শরীরে মুড়িয়ে নেয়। চুলগুলো তার খোলা, ঢেউ খেলানো চুল শীতল বাতাসে উঠছে। ঘুম নেই চোখে, শরীর মন এখনো দুর্বল। ভেতরে কষ্টের দলা পেকে নাজেহাল অবস্থা। জীবন কোন দিকে মন নিচ্ছে বুঝতে পারছে না। আচ্ছা, তার জীবনটা এমন কেন? ছোটবেলায় মা বাবার মৃত্যুর পর জায়গা হলো আশ্রমে। এখানে এসে কিছু না থাকার পরও অনেক কিছু পেয়েছে। বছর খানেক ভালোভাবেই কাটছিল আশ্রমের সবাই। ইভান তার ছোট্ট একটা সাধারণ হাসি খুশি জীবন। কিন্তু প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে কয়েকবার বড় বড় শ্বাস ফেললে। তার মনে আছে কিশোরীকালে সেই নিষ্ঠুর ব্যক্তিকে, যাকে সে একসময় ভুলে গিয়েছিল। কিন্তু এভাবে তার জীবনে অন্ধকার নিয়ে আসবে, তাকে অসহায়ত্বের শেষ সীমানায় নিয়ে যাবে। তার কামুক বাসনা বিনোদনের জন্য তাকে বাধ্য করবে, ব্ল্যাকমেল করবে। ওপরওয়ালা তার ভাগ্য এমন কিছু রেখেছিল ও কোন অপরাধে? প্রাণপ্রিয়া মুখে হাত দিয়ে হেসে উঠে, তবে তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। ওপরওয়ালা প্রথম তার বাবা মা কেড়ে নিলেন, এখন তার জীবন থেকে সব আস্তে আস্তে দূরে সরিয়ে দিচ্ছেন। ভেতরটা তার জ্বলে পুড়ে যাচ্ছে। নিজেকে হারিয়ে ফেলেছে। পরবর্তী দিনগুলোর কথা ভাবলে তার ভয় হয় আবারও ওই ভয়ঙ্কর নিষ্ঠুর লোকটাকে ছুবে। তবে তার ছোঁয়াতে পাপ নেই। হালাল করে নিয়েছে তো হালালভাবে ধর্ষণ করবে। এক কথায় হালালভাবে রক্ষিতা। প্রাণপ্রিয়া আবারও হেসে উঠে। এবার আকাশের দিকে তাকিয়ে হঠাৎ 3টে গানের লাইন মনে আসলো। না জানি কি অপরাধ দিলা এমন জীবন, আমারে পুরাইতে তোমার এত আয়োজন, আমারে ডুবাইতে তোমার এত আয়োজন। সময়ের সাথে বেশ কিছুদিন কেটে গেল। প্রাণপ্রিয়ার শরীরের অবস্থা এখন ভালো। সবসময়ের মতোই দিনকাল চলছে। স্কুল, আশ্রম আর এখন হাসপাতালে আসা যাওয়া। আন্টির শরীরের অবস্থাও আগের থেকে অনেকটা উন্নতি হয়েছে। কিছুদিন হয়েছে তাকে আগের হাসপাতাল থেকে প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানকার ডাক্তারদের তার সুস্থ হওয়ার পিছনে জোর কারো চোখ এড়াচ্ছে না। এসব দেখে রহমান আঙ্কেল খুশি হয়ে দিনরাত সাহায্য করার ব্যক্তির জন্য দোয়া করেছেন। তবে প্রাণপ্রিয়ার মনে মনে তাচ্ছিল্য হেসেছিল। তার কিছু করার ছিল না বা নেই, তাই এত সুযোগ সুবিধা। এটা তার বিনিময় ফল। তার আন্টি সুস্থ হচ্ছে, এখন সে কথা বলতে পারছে, নাড়াচাড়া করতে পারছে। সত্যি নিষ্ঠুর নির্দয় লোকটির পৈশাচিক মহৎ দয়ার নাটক প্রশংসা করার মতো। প্রাণপ্রিয়া হাঁ করে শ্বাস ফেলে। শরীর সুস্থ হলেও তার মনে কি চলছে সারাদিন কেটে যখন রাতে ঘুমানোর সময় আসে তখন তা বোঝা যায়। শুধু এটা সেই বুঝে আটকে গেছে সে। জঘন্য চাওয়া পাওয়ার মাঝে আটকে গেছে। তার দোষ কি এটাই ছিল?
সে তার কাছে সাহায্য চাইতে গিয়েছিল? নিজ ভাবনায় নিজেকে প্রশ্ন করে ওঠে প্রাণপ্রিয়া, কিন্তু আকস্মিক হেডমাস্টারের কণ্ঠে ভাবনা থেকে বের হতে হয়। তার বরাবর বসা হেডমাস্টার জিজ্ঞাসা করে উঠলেন। প্রাণপ্রিয়া তার দিকে দৃষ্টি ফেলে কিছুটা আমতা আমতা করে ভুল জায়গায় ভুল কিছুর ভাবনায় পড়ে গিয়েছিল। টেবিলের উপরে চেয়ারে বসা হেডমাস্টার। আসলে স্যার, আমি চাচ্ছিলাম না যে তার কথা শেষ হওয়ার আগে হেডমাস্টার বললেন। প্রাণপ্রিয়া বিভ্রান্ত মুখে দৃষ্টি নত করে, এক হাত দিয়ে আরেক হাতে তালু ঘষে কিছুক্ষণ ভাবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি আরও কিছুদিন চাকরিতে থাকবো। হেডমাস্টার খুশি হয়ে ওঠেন। প্রাণপ্রিয়া বিব্রত হয়ে মুখে কিছুটা হাসি টানে। প্রাণপ্রিয়া মাথা নত রেখে হাসি চওড়া করে, যদিও তার মনে যন্ত্রণার মধ্যে হাসার ইচ্ছে নেই, তবুও আরও কিছুক্ষণ হেডমাস্টার আর তার মধ্যে কথা চলল। অতঃপর কথা শেষ হলে সে হেডমাস্টারের কক্ষ থেকে বের হয়ে আশ্রমের উদ্দেশ্যে হাঁটা ধরে। আজ স্কুলে শেষ দিন বলে শেষ ক্লাস নিয়েছিল, এতে দিনের অর্ধেক পার হয়ে গেছে। তবে বোঝা যাচ্ছে না বেলা কি হবে। সকাল থেকে এখন পর্যন্ত রৌদ্র দেখা নেই। প্রাণপ্রিয়া মাঠে হাঁটতে হাঁটতে আকাশের দিকে মিটিমিটি চোখে তাকিয়ে বিষণ্ণ মনে গভীর শ্বাস ফেলে। আজ তার পরনে কালো সাদা মিশ্রণ তাঁতের শাড়ি। শীতকাল বলে ফুল হাতে ব্লাউজ, সাথে পাতলা একটা চাদর জড়িয়ে রেখেছে। চুলগুলো এক কাঁধে ছেড়ে রাখা, আরেক কাঁধে ব্যাগ ঝুলানো। সে যখন মাঠ পেরিয়ে স্কুলের গেট দিয়ে বের হতে নেয়, আকস্মিক কালো কোট প্যান্ট পরা নিলয় তার সামনে এসে হাজির হয়। হ্যালো ম্যাম, ভালো আছেন? মৃদু হাসির সাথে জিজ্ঞাসা করে ওঠে। হঠাৎ প্রাণপ্রিয়া তাকে দেখে জমে যায়। তার বুকের ভেতরটা কলিজাটা চিপ দিয়ে ওঠে, কপালে বিন্দু বিন্দু ঘাম মুহূর্তেই। নিলয় তার প্রত্যুত্তরের অপেক্ষা না করে তার দিকে একটা ফোন বাড়িয়ে দেয়। কথা বলুন ম্যাম। প্রাণপ্রিয়া তার দিক থেকে চোখ সরিয়ে ভীত দৃষ্টিতে বাড়িয়ে দেওয়া ফোনের দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলেন। এরপর কম্পিত হাতে ধীরে ধীরে ফোনটা হাতে নিয়ে কানের কাছে ধরতেই অতি পরিচিত ভারী গলার পুরুষালী কণ্ঠ। রেস্ট নেওয়ার অনেক সময় দেওয়া হয়েছে লিটল বার্ড, এখন চুপচাপ নিলয়ের সাথে গাড়িতে উঠে বসো। প্রাণপ্রিয়ার হাত অনবরত কাঁপছে, চোখ দুটো ছলছল করে ঠোঁট কামড়ে ধরেছে। সে আবারও তার সাথে বসার ঘরে সারা তার আর দামিয়ানের এঙ্গেজমেন্টের ছবি সহ অ্যালবাম নিয়ে বসেছে। তার সাথে রাইমা আর আহানাফও বসা। রাইমা মুখে বিস্তার হাসি নিয়ে অ্যালবাম উল্টে পাল্টে দেখছেন। আহানাফও তাই পাশে। সারা একটার পর একটা ছবি দেখিয়ে দেখাচ্ছে তাদের। আচ্ছা, এটা ভালো হবে না বড় হওয়ার জন্য? আহানাফ তার হাতের ছবির দিকে তাকায়, যেখানে দুজন দুজনের দিকে চেয়ে আছে। হ্যাঁ, কিন্তু কত ছবি বড় করবে? দেওয়ালে তো জায়গা নিতে হবে, এগুলো তো দেওয়ালে টাঙাবে, তাই না? সে তার দিকে তাকায়। সারা হাসে। দুটো দেয়াল, জায়গা বেশি, ছবি তো বেশি হবে। আমি শুধু আমার ঘরে দেয়ালে টাঙ্গাবো না, গেস্ট হাউসে তামিয়ানের বেডরুমেও টাঙ্গানো হবে। রাইমা অ্যালবামের দিকে দৃষ্টি রেখে বলেন। এটা বেশ ভালো হবে, এইভাবে দুজনের মধ্যে ভালোবাসা বাড়বে। আমি তো ভাবছি ভাইজান আসলেই বলবো দামিয়ান থাকা অবস্থায় বিয়ে নিয়ে কিছু একটা ভাবা হোক। বাড়ির বউ বাড়িতে একেবারে জন্যই চলে আসবে, আমি আর কিচ্ছু জানি না। সারা দৃষ্টি নত করে লাজুক হাসে। আহনাফ এখনও তার দিকে তাকে। সে ভাবতে পারে না এই মেয়ে কিভাবে নাটক করছে সব ছবি আর লাজুকতা নিয়ে। রাইমা চোখ তুলে সারার দিকে তাকান। যাই হোক আজ না তুমি আর দামিয়ান তোমাদের বাসায় যাবে তো? কোথায় সে? বেলা দুপুর তো গড়িয়ে যাচ্ছে। সারা মুচকি হাসে। সমস্যা নেই আন্টি, সন্ধ্যাবেলা যাওয়ার কথা আমাদের। ঘন্টা খানিক পর তাকে ফোন দিব, হয়তো ফ্যাক্টরিতে ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত। ফোন করে আশ্রমে বলে দিয়েছে প্রাণপ্রিয়া তার আসতে দেরি হবে। স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মিটিং আছে, তারও থাকতে হবে। মিথ্যে কথাটা যখন সে বলছিল তার কণ্ঠস্বর কাঁপছিল, নিজেকে নিজের কাছে ভীষণ ছোট মনে হচ্ছিল। কি কারণে সে মিথ্যে বলছে? কি কারণে? সে কি ওইসব নারীদের মতো যারা পুরুষের ব্যক্তিগত নারী থাকতেও তাদের জীবনে আরেক নারী হয়ে থাকে? হ্যাঁ, এটা ঠিক, সে বাধ্য হয়ে এসব করছে, কিন্তু এটাও ঠিক সে ওই নারীদের দলের মধ্যে একজন হয়ে গেছে, কারণ সে ওইসবই করছে। সে আরও একবার ওই নিষ্ঠুর ব্যক্তিকে মন প্রাণ দিয়ে ঘৃণা করার কথা ভাবে। যেসব নারীদের সে নিজে অপছন্দ করত, আজ তাকে সেই জায়গায় দাঁড় করিয়েছে ওই নিষ্ঠুর ব্যক্তি। প্রাণপ্রিয়া হাতের উল্টো পিঠ দিয়ে চোখের জল মুছে। আপাতত সে দাঁড়িয়ে আছে জাহান্নামের দরজার কাছে, যেখানে সে এর আগেও এসেছিল। ভীষণ ভয় লাগছে। কতটা ভয় তার জানা নেই, কিন্তু লাগছে। বারবার চোখে সেই রাতে তাদের জঘন্য কার্যকলাপের দৃশ্য ভেসে আসছে, যা অবশ্যই আজও হবে। তার সামনে নিলয় দরজা খুলে দাঁড়িয়ে। ম্যাম ভিতরে আসুন, আপনার জন্য স্যার অপেক্ষা করছেন। প্রিয়ার ভেতরটা আরও একবার চিপে ওঠে। অসহায় দৃষ্টিতে নিলয়ের দিকে তাকায়, কিন্তু তাকিয়ে লাভ কি? সে তো
ওই লোকেরই হুকুমের গোলাম। মনে মনে নানান ধরনের চিন্তাভাবনা নিয়ে ভেতরে প্রবেশ করলো প্রাণপ্রিয়া। তার কিছুই করার নেই, এটাই ছিল বাস্তব। ভেতরে প্রবেশ করতেই প্রথম বসার ঘর, চারিপাশে নামি দামি আসবাবপত্রে ছড়াছড়ি, সাদা রঙের মধ্যে সবকিছু ডেকোরেশন করা। এর আগে যেদিন এসেছিল এসব কিছুই খেয়াল করেনি প্রাণপ্রিয়া, আজও খেয়াল করার ইচ্ছা নেই, শুধু চোখে পড়ছে। যাই হোক, নিলয় কিছুটা শব্দ করে দরজা লাগিয়ে চলে যায়। প্রাণপ্রিয়া চমকে পেছনে তাকায়। আজকাল তার ভয় কোন পর্যায়ে ভেতরে বাসা বেঁধেছে বলতে পারবে না। তার চোখ আবারও ছলছল করে ওঠে, তবে কাঁদে না। কষ্ট হলেও চোখের জল চোখেই আটকে রাখে। অতঃপর সে আবারও সামনের দিকে ঘুরে তাকায় আর চোখাচোখি হয় দামিয়ানের সাথে, যে তার থেকে কিছুটা দূরে পকেটে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। প্রাণপ্রিয়ার সাথে সাথে দৃষ্টি সরিয়ে ফেলে। তার দিকে তাকাতেও তার ঘৃণা, কিন্তু সে হঠাৎ কোথা থেকে আসলো? দামিয়ান তার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে ধীরে ধীরে এগোয়। লং টাইম নো সি মাই লিটল। তার গম্ভীর ভারী কণ্ঠ। প্রাণপ্রিয়া জড়সড় হয়ে দাঁড়ায়, তার কাতর দৃষ্টি এদিকে ওদিকে ছুটাছুটি করে। দামিয়ান একদম তার কাছে এসে থেমে হালকা ঘাড় কাত করে তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। চিকন চাকন ছোট মেয়েটাকে শাড়ি পরায় অনেকটা ম্যাচিউরড, অন্যরকম দেখাচ্ছে। অবশ্য তাকে এর আগেও সেই রূপে দুইবার দেখেছে। কিছুটা নিঃশব্দে হাসে দামিয়ান। না, তার সব রূপে দেখার পর তার কাছে সেই রাতের প্রাণপ্রিয়াকে অতি আকর্ষণীয় ও সুন্দরী নারী, এবং শুধু তার নারী লেগেছে। সে তার পায়ের কদম বাড়ায়। প্রাণপ্রিয়া তাকে আরো কাছে আসতে দেখে ভয়ে দ্রুত দূরে সরে যায়। তোমার কোনো অপশন নেই আমার কাছে আসা ছাড়া, তুমি জানো। দামিয়ান তার দিকে এগোতে লাগলো। এগোতে এগোতে বলল। প্রাণপ্রিয়া করুণ দৃষ্টিতে তাকায়। দয়া করে আজ বাকিটা বলার আগে সে তার হাত ধরে নিজের কাছে টেনে এনে ফিসফিস করে বলে, আজও হবে, অবশ্যই হবে। সে তার ব্যাগ আর গায়ের চাদর হাতে নিয়ে ফ্লোরে ফেলে। তোমাকে না পাওয়ার আগে আমার যতটা না আকাঙ্ক্ষা ছিল না, এখন তার চেয়ে বেশি। আমি সেই রাতের কিছু ভুলতে পারছি না প্রাণপ্রিয়া। তুমি আমাকে জাস্ট পাগল করে দিয়েছো। নেশালো কণ্ঠে দামিয়ান কথাগুলো বলতে বলতে তাকে কোলে তুলে সিঁড়ির দিকে হাঁটা শুরু করে। প্রাণপ্রিয়া এক প্রকার ছুটাছুটির সাথে করুণভাবে আকুতি মিনতি করছে। দোতলার একদম শেষের ঘরটায় যেখানে প্রাণপ্রিয়া সেদিন রাতেও ছিল দামিয়ানের সাথে, সেই ঘরে সোফার কাছে এসে দামিয়ান কিছুটা ছুঁড়ে ফেলে তাকে সোফার উপর। প্রাণপ্রিয়া দ্রুত উঠে যেতে নিলে দামিয়ান ঝুঁকে কিছুটা তাকে আটকে ধমকে ওঠে। বলেছিলাম না জোর জবরদস্তি আমার পছন্দ না। আর আন্টি সুস্থতা দেখি কি সাহস বাড়ছে নাকি? সাহস কমিয়ে দেই? মুহূর্তে প্রাণপ্রিয়া থেকে দামিয়ানের দিকে তাকায়। প্রাণপ্রিয়া থেমে দামিয়ানের দিকে তাকায়। এতক্ষণ যে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল না, এবার ঠিকই পড়া শুরু করে। লোকটা কখনোই ভুলে না তাকে কিভাবে অসহায় বোধ করাতে হয়। দামিয়ান কিছুটা শব্দ করে হেসে তার থুতনিতে হাত রেখে ফিসফিস করে, পাখি ছটফট শেষ? এটা খুব দুঃখজনক। সোজা হয়ে দাঁড়ায় সে। হাতের ঘড়ি আর শার্টের বোতামগুলো খুলতে খুলতে বলে, কখনোই ভেবো না তোমার আন্টি সুস্থ হয়ে গেলে তুমি অবাধ্য হবে। তোমাকে আটকানোর মতো আমার কাছে কিছু থাকবে না। দামিয়ান তার পরনের শার্ট খুলে ফ্লোরে ছুঁড়ে ফেলে এবং তার একদম কাছে এগোয়। প্রাণপ্রিয়া তার দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। তোমার আন্টির দ্বিতীয়বারের মতো অ্যাক্সিডেন্ট হলে কিন্তু বাঁচানো সম্ভব হবে না। কথাটা বলেই দামিয়ান তার ঠোঁট গাঢ়ভাবে আঁকড়ে ধরে। প্রাণপ্রিয়া চোখ বন্ধ করে নেয়। তার চোখের কোণ বেয়ে অনবরত অশ্রু গড়িয়ে পড়ছে। কিছু ভাবার মতো নেই, হ্যাঁ, আর কিছু ভাবার মতো হয় না। দুজনে ধীরে ধীরে সোফায় শুয়ে পড়ে। দামিয়ান তার কপালে আবারও ঠোঁট ছোঁয়ায় খুব গাঢ় করে। এরপর গলায় মুখ ডুবিয়ে তার বিশাল দেহের ভার তার উপর ছেড়ে দেয়। আমি তোমাকে অনুমতি দিচ্ছি, অধিকার দিচ্ছি আমাকে ঘৃণা করার। প্রাণপ্রিয়া বিপরীতে কিছু বলে না। ক্লান্ত শরীরে দুজনা চোখ বন্ধ করে একে অপরের সাথে শুয়ে থাকে। আর কোনো কথোপকথন হয় না। বিকেল সময় জানালা দিয়ে উত্তরের হিমবাতাস ঘরের ভেতর ঢুকেছে। এতে প্রাণপ্রিয়ার শরীরে মৃদু কম্পন। এখনও সে এলোমেলো অবস্থায় ফ্লোরে শোয়া। সে পলক্ষীন দৃষ্টিতে জানালা দিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে সে যেন জীবন্ত লাশ, প্রাণ আছে তবুও নেই। পাশে দামিয়ান চোখ বুজে তাকে জড়িয়ে ধরে রেখেছে। তার উষ্ণ শরীর তার কম্পন টের পাচ্ছে। বিছানায় চলো লিটল বার্ড, সে ভারী কণ্ঠে বলল। প্রাণপ্রিয়া নির্বিকার, নাড়াচাড়া করছে না। মাঝে মাঝে শুধু গভীর দীর্ঘশ্বাস ফেলছে। হয়তো জীবনের উপর তার বিতৃষ্ণা চলে এসেছে। কোনোভাবে দমটা আটকে গেলে এই জাহান্নাম থেকে মুক্তি তার আগে হয়তো নয়। দামিয়ান প্রাণপ্রিয়াকে চুপ থাকতে দেখে চোখ খুলে তাকায়। অনেকটা সময় ধরে তারা ফ্লোরে শুয়ে আছে। প্রাণপ্রিয়ার শরীরও ঠান্ডা হয়ে পড়েছে। সে শোয়া থেকে উঠে কোনো কথা ছাড়া তাকে কোলে তুলে বিছানার দিকে এগোয়। প্রাণপ্রিয়ার দু চোখে জল টলমল করছে, তবুও আটকে রেখেছে, একদম প্রতিক্রিয়াহীন। অবশ্যই যার কিছু করার নেই তার কিছু করেও লাভ নেই। সে মানতে হবে।
দামিয়ান প্রাণপ্রিয়াকে বিছানার কাছে নিয়ে গিয়ে তাকে শুইয়ে দেয়। তার পরনে শুধু প্যান্ট, গায়ে কিছু নেই। প্রাণপ্রিয়াকে এভাবে চুপচাপ প্রতিক্রিয়াহীন দেখে সেও পাশে বসে কিছুক্ষণ সরু দৃষ্টিতে তাকে দেখে। অতঃপর ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসির রেখা ফুটিয়ে তুলে কিছু জিনিস মেনে নেওয়া ভালো, লিটল বার্ড। হাত বাড়িয়ে তার মুখের সামনে পড়ে থাকা চুলগুলো অতি যত্নে সরিয়ে দেয়। সেটা নিজের জন্য হোক বা খুব কাছের কারোর জন্য, নিজের ভালো তো পাগলও বুঝে। অবশ্যই তুমি চাইবে না তোমার জন্য এমন কেউ কষ্টে থাকুক যাকে তুমি দেখে কষ্ট পাবে। প্রাণপ্রিয়া বাহিরের দিকে দৃষ্টি রেখে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মুখের ভাবভঙ্গিতে পরিবর্তন চলে আসে। দামিয়ান হাসি চওড়া করে ঝুঁকে তার কপালে ঠোঁট ছোঁয়ায়। নিজের মনকে নিজের শরীরের মতো করো প্রাণপ্রিয়া, যে এক পর্যায়ে আমাকে পাওয়ার জন্য ছটফট করে। দামিয়ান কথাটা ফিসফিস করে তার কানের কাছে গিয়ে বলে। তাদের ঘনিষ্ঠ মুহূর্তে প্রাণপ্রিয়া যখন নিজের জিদকে আর ধরে রাখতে পারবে না এবং একসময় কাবু হয়ে পড়তে বাধ্য হয়, প্রাণপ্রিয়া চোখ মুখ শক্ত করে তার দিকে ঘুরে তাকায়। তার ফর্সা আবেদনময়ী শরীরে এলোমেলো ব্লাউজ পেটিকোট, চোখে মুখে ক্রোধ। দামিয়ান ঘোর লাগা দৃষ্টিতে তাকে দেখে। প্রাণপ্রিয়া দাঁতে দাঁত চেপে বলে, গা গুলিয়ে আসছে আমার আপনার কথা শুনে। সত্যি বলছি, আমি একটা মানুষ এতটা জঘন্য কি করে হতে পারে সব দিক থেকেই? আমার চাওয়ার মাঝে যদি আমি জঘন্য হয়ে থাকি তাহলে তাই। তুমি যা ভাবার ভাবো। কথাটা বলতে বলতে প্রাণপ্রিয়ার মাথায় এমন হাত বুলায় যেন সে তার পোষা প্রাণী। প্রাণপ্রিয়া ফের মুখ ঘুরিয়ে নেয়। আপনার শারীরিক সুখের আনন্দ চাওয়ার ছিল? আপনার হবু স্ত্রী আছে, আপনি চাইলে ওই ধরনের নারীদের থেকেও সুখ নিতে পারতেন। কেন আমার মতো অসহায় এতিম মেয়েকে এই পর্যায়ে নিয়ে আসলেন আপনি? আমার তো কিছুই ছিল না, আপনি আমাকে আমার ভেতর থেকেও নিঃস্ব করে দিলেন। দোষ কি এটাই আমি আপনার থেকে সাহায্য চেয়েছিলাম? প্রাণপ্রিয়ার কণ্ঠস্বর কাঁপছে, কান্নায় ভেঙে পড়তে চাইছে কিন্তু না। দামিয়ান ঠোঁট কামড়ে কপালে ভাঁজ ফেলে। আমি বিরক্ত হচ্ছি প্রাণপ্রিয়া, বারবার এক কথা বলে আমাকে বিরক্ত করো না। তোমার জন্য এটাই ভালো, তুমি সবকিছু মেনে চুপচাপ নিজের মতো থাকো। তোমাকে আমার নাম দিয়েছি, রক্ষিতা বানানোর হলে হালাল বানাতাম না। তোমাকে আমি চেয়েছি, হ্যাঁ, অনেক কিছু পাওয়ার ছিল, এখন আমি পাচ্ছি। প্রাণপ্রিয়া তাচ্ছিল্য হাসে। দুঃখিত ছোট সাহেব, এভাবে বলা আমার ঠিক হয়নি, মাফ করবেন। কিন্তু চরিত্রহীন পুরুষদের আমার সহ্য হয় না। একজন নারী রেখে আরেক নারীকে বৈধ ধর্ষণ অধিকার বানিয়ে। দামিয়ানের মুখ থেকে হাসি সরে গেছে। সে বসা থেকে উঠে গম্ভীর মুখে বিছানার পাশে রাখা ফোন আর সিগারেটের প্যাকেট নিতে নিতে বলে। প্রাণপ্রিয়া চোয়াল শক্ত হয়ে যায়, মনে হচ্ছে কেউ তার শরীরে বিষ ছিটিয়ে দিচ্ছে। এমন ভাবনার পুরুষকে চরিত্রহীন বলে। চরিত্রহীন পুরুষ বুঝতে পেরেছেন আপনি? শেষের কথাটাই চেঁচিয়ে বলে ওঠে। দামিয়ান বারান্দার দিকে যেতে যেতে বলে, নিজের ভালো বোঝো প্রাণপ্রিয়া, না হলে জীবনে এর থেকে খারাপ কিছু হতে সময় নেবে না। বিশাল বড় খোলা বারান্দার চারিপাশে সবুজ ঘেরা, যার ফলে সময়ের সাথে সাথে অন্ধকার দ্রুত নেমে পড়ছে মনে হচ্ছে। দামিয়ান বারান্দার এক পাশে গিয়ে দাঁড়ায়। বাহিরে ঠান্ডা বাতাস তার গায়ে কোনো প্রভাব পড়ছে না। তার কাছে এই আবহাওয়া স্বাভাবিক লাগছে। সে দক্ষতার সাথে সিগারেট ধরিয়ে দুই ঠোঁটের মাঝে চেপে ধরে, এরপর হাতের ফোনের দিকে এক নজর তাকায়। সারার অনেকগুলো মিসড কল স্ক্রিনে জলজল করছে। তৎক্ষণাৎ আবারও ফোন সাইলেন্ট বলে শব্দ হচ্ছে না। দামিয়ান ঠোঁট থেকে সিগারেট সরিয়ে ফোন রিসিভ করে কানের কাছে ধরতে ওপাশ থেকে সারার আহ্লাদি কণ্ঠ। কখন আসবি দামিয়ান? আমি অপেক্ষা করছি তো। ভুলে গেছো আজ আমাদের যে আমার বাসায় যাওয়ার কথা? দামিয়ান সিগারেটে টান দিয়ে ধোয়া বাতাসে উড়িয়ে গম্ভীর কণ্ঠে শুধায়। ভুলিনি, তবে তুমি যাও, আমি আজ ব্যস্ত। কথাটা শোনা মাত্রই সারা কপাল গুটিয়ে ফেলে। ব্যস্ত মানে? তুমি তো ফ্যাক্টরি থেকে বের হয়ে গেছো তাহলে? এখন কি তোমাকে আমার এর জবাব দিতে হবে? যা বলেছি তাই। দামিয়ান বিরক্ত মুখে ফোন কেটে দিয়ে ধূমপান করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে সারা দাঁত কিরমির করে ঠাস করে বিছানায় ফোনটা ছুঁড়ে ফেলে। শরীর জ্বলে উঠেছে তার। এমনটা কিভাবে সে করতে পারলো? আজকাল তার গা ছাড়া ব্যবহার সে কিভাবে নিবে? উপেক্ষা, অপমান করতে একবারও ভাবছে না। আর আজ তো বাড়ি থেকে ইনভাইট করা কেউ গুরুত্ব দিল না। তোমার ভাইয়ের মতিগতি আমার ঠিক লাগছে না আহনাফ। রুক্ষ কণ্ঠে সারা বলে ওঠে। আহনাফ তার ঘরেই ছিল। কফি মগ হাতে সে জানালার কাছে দাঁড়িয়ে হাঁ করে শ্বাস ফেলে। কিছু বলার নেই তার এই ব্যাপারে। সবকিছু চোখে পড়ার পরও সারা আহনাফের দিকে দৃষ্টি ফেলে। আমি যা ভাবছি তা যদি সত্যি হয়, আমি কিন্তু ছেড়ে দেওয়ার মেয়ে না আহনাফ। আমি মানব না এবং নিজ জায়গাও কখনো ছাড়বো না। আহনাফ হতাশ গলায় বলে। বেশি ভাবছো সারা? সারা শব্দ করে হেসে ওঠে। সিরিয়াসলি আহনাফ, তুমি এটা বলছো? দামিয়ান তোমার ভাই বলে কিছু চোখে পড়ছে না তাই না? ভুলে গেছো কয়েকদিন আগে দেখা তার পিঠের নখের আঁচড়গুলো?
আহনাফ ঠোঁট কামড়ে ধরে, দু আঙ্গুল দিয়ে কপাল ঘষে। মনে আছে তার কয়েকদিন আগে যখন তারা গেস্ট হাউসে দামিয়ানের সাথে কথা বলতে গিয়েছিল নিজেদের মধ্যে সময় কাটানোর জন্য। দামিয়ান কথা বলার মাঝে শাওয়ার নেওয়ার পরনের শার্ট খুলে ওয়াশরুমে ঢুকার সময় তাদের চোখে পড়েছিল স্পষ্ট ফর্সা পিঠে অসংখ্য দাবানো নখের আঁচড়। এসব দেখে সারা তখন নিজেকে সংযত রেখে চুপচাপ বসেছিল। মনে আছে আহনাফের। সারা আহনাফের দিকে পা বাড়ায়। তোমার কি মনে হয় আমি বোকা? আমি কিছু বুঝি না? তোমার ব্রোজে ধোকা দিচ্ছে আমি বেশ বুঝতে পারছি, কিন্তু জানো আমার না কিছু যায় আসে না এসবে। তবে এখন যায় আসছে কেন জানো? আমি দেখছি আমার জায়গার নড়ে চড়ে যাবে, আর এটা আমি কখনোই হতে দেব না। যদি আমি যেটা ভাবছি সেটা সত্যি হয়, সত্যি বলছি, তোমার ভাইও আমাকে চেনে না। আমি ওর ঠান্ডা মাথায় জায়গা মতো কাজ করব। আহনাফ বিরক্ত হয়। সারা তার ভালোবাসার মানুষ হলেও তার ভাবনাকে তার কি বলা উচিত? একজন মেয়ে এমনটা কিভাবে বলতে পারে? একগুয়ে পাগলামো। নিজের জায়গা ধরে রাখা এতটাই গুরুত্বপূর্ণ। খারাপভাবে পাওয়ার মধ্যেও যদি নিয়ত ভালো থাকে, উপরওয়ালা ভাগ্যে সব কিছু এমনি রাখে। আর তোমার নিয়ত তো প্রথম থেকেই ভালো না। আহনাফ অনেকটা বিরক্ত কণ্ঠে বলে গদগদ করে হেঁটে ঘর থেকে বের হয়ে যায়। সারা চেঁচিয়ে ওঠে, তো তোমার ভাই আমার সাথে অনেক ভালো কিছু করছে, তুমি কি এটা বলতে চাইছো? শীতকালে এ সময়ের সাথে রাত গভীর একটু দ্রুতই হয়ে যায়। তার মধ্যে শহরের ভেতর গ্রাম সাইড এলাকাটা ঠান্ডাটাও বেশ পড়েছে। প্রাণপ্রিয় আশ্রমের থেকে অনেকটা দূরে অন্ধকার রাস্তায় গাড়ি থেকে নামে। দামিয়ান গাড়ির ভিতর থেকে অন্ধকারের মধ্যে প্রাণপ্রিয়াকে দেখছে। ফার্ম হাউস থেকে আসার পথে তার গায়ে ব্লেজার জড়িয়ে দিয়েছিল, চাদর ভুলে রেখে এসে পড়েছে। প্রাণপ্রিয়া ব্লেজার খুলে ফেলে ফেরত দেওয়ার জন্য দামিয়ান বলে ওঠে, গাড়ির ভেতর থেকে বাহিরে বেশি ঠান্ডা, পড়ে থাকো। প্রাণপ্রিয়া অন্ধকারের মধ্যে নাক মুখ কুচকে অন্যদিকে ঘুরে গভীর শ্বাস ফেলে। প্রয়োজন নেই, ধন্যবাদ। যা বলেছি তা করো। দামিয়ান শক্ত কণ্ঠে বলে। প্রাণপ্রিয়া তবু ব্লেজারটা গাড়ির ভেতর রেখে সোজা হয়ে দাঁড়ায়। এই ব্লেজার থেকে আপনার শরীরে স্মেল আসছে, যা আমার কাছে বিষের মতো। আর কিছুক্ষণ পরে পড়ে থাকলে আমি মৃত্যু নিশ্চিত আমার। আর আমি মরে গেলে আপনি বিনোদন সুখ কোথা থেকে পাবেন বোঝা উচিত আপনার। দামিয়ান দৃষ্টি শুরু করে। তুমি কি কোনোভাবে বলতে চাইছো তুমি ছাড়া আমাকে কেউ বিনোদন আর সুখ দেওয়ার মতো নেই? আমি এসব পাওয়ার জন্য তোমাকে নিজের করে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। আমি কি ভেবে নেব তুমি আমার দিক বুঝতে শিখছো? কিন্তু এটা কবে থেকে মাই লিটল বার্ড? আজ থেকে নাকি সেদিন রাত থেকে? কণ্ঠে রসিকতা মিশ্রিত। অন্ধকারে সে যে মজা নিচ্ছে প্রাণপ্রিয়া বুঝতে পারছে। প্রাণপ্রিয়ার গা জ্বলে ওঠে। কথা না বাড়িয়ে ঠাস করে গাড়ির দরজাটা লাগিয়ে সোজা রুক্ষ ভঙ্গিতে হাঁটতে থাকে। প্রচণ্ড ঠান্ডার মধ্যে নর্মাল তাঁতের শাড়ি তার জন্য যথেষ্ট বিরক্তিকর। গাড়িতে বসা দামিয়ান শব্দ করে হাসছে, মন খুলে তার হাসি। আজ পর্যন্ত কোনো মেয়ে তার সাথে সাহস বা রুক্ষতা দেখিয়েছে নাকি ভেবে দেখার বিষয়। তার অপছন্দ বলে চোখ তুলে কেউ তার সাথে কথা বলতে পারে না। সেই জায়গায় এই ছোট মেয়ে সবসময় তাকে এবং এত কিছুর পরও এখনও তেজ দেখায়। আজ চড়ও মেরেছে। দামিয়ান হাসতে হাসতে সিটে গা এলিয়ে বসে নিলয়কে ধীরগতিতে গাড়ি চালাতে বলে। ড্রাইভিং সিটে বসা নিলয় অবাক চোখে দামিয়ানকে দেখার মাঝে গাড়ি স্টার্ট করে। সচরাচর দামিয়ানের মুখে অতটা হাসি দেখা যায় না, তবে সে হাসে, কিন্তু এভাবে মন খুলে না। আশ্রমের সদর দরজা দিয়ে প্রবেশ করে প্রাণপ্রিয়া সোজা সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। সোফায় বসে থাকা দুজন মহিলা নতুন কেয়ারটেকার কেমন একটা দৃষ্টিতে তাকে দেখে। বিষয়টা বুঝতে পারে প্রাণপ্রিয়া, কিন্তু কিছু বলার নেই। কি বলবে সে? তারা যদি কিছু ভেবে থাকে তা তো সত্যি। প্রাণপ্রিয়া নিজের ঘরে ঢুকে দেয়াল হাতড়ে লাইট অন করে হেলে দুলে হাঁটতে হাঁটতে মেঝেতে ব্যাগ ফেলে বিছানায় গিয়ে বসে। লোকে বলে সব থেকে শান্তির স্থান নাকি নিজের ঘরে, কিন্তু কই, প্রাণপ্রিয়ার কাছে তো লাগছে না। এই যে সে ঘরে এসেছে, মনের অশান্তিগুলো, যন্ত্রণাগুলো কিলবিল করে উঠছে। সারাদিন কি করে এসেছে, তার সাথে কি হয়েছে, সব চোখে ভেসে উঠছে। না, এবার আর নিজেকে আটকে রাখা ঠিক হবে না। সে দু হাত দিয়ে শক্ত করে চাদর খিচে ধরে হু হু করে কেঁদে ওঠে। দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ, শরীর ঝাঁকুনি দিয়ে উঠছে বরাবর। আয়নার নিজের সাথে চোখ মেলাতে সাহস পাচ্ছে না। কেন এমন জীবন পেল সে? কেন পেল? ওপরওয়ালা দয়া করে তার মৃত্যু কবুল করুক না। যন্ত্রণা যে নিতে পারছে না সে, পরবর্তী দিনগুলো সহ্য করবে কি করে? প্রাণপ্রিয়া দুহাত দিয়ে মুখ ঢেকে কান্নায় ভেঙে পড়ে। ওই নিষ্ঠুর লোকের সামনে না কাঁদলে একাকিত্ব তাকে জড়িয়ে ধরেছে এবার। অতঃপর কিছুক্ষণ এভাবে বসে কাঁদে সে। চোখ মুখ লাল হয়ে হিচকি উঠে গেছে তার। ধীরে ধীরে মুখ থেকে হাত সরিয়ে হাতের আঙ্গুলের দিকে তাকায়। অনামিকা আঙ্গুলে পাথরের আংটি চকচক করছে। অবশ্যই এটা পাথর বলতে ডায়মন্ড হবে। দামিয়ান আসার আগে দ্বিতীয়বারের ঘনিষ্ঠ মুহূর্তে পরিয়ে দিয়েছিল এবং বলেছিল, যদি আঙ্গুল থেকে আংটি খুলো তাহলে তোমার এই সুন্দর হাতে একটাও আঙ্গুল থাকবে না। প্রাণপ্রিয়া কান্নার মাঝে এবার হেসে ওঠে।
সে যা ভাবে, যা চায় নিকৃষ্ট জঘন্য উপায় ভাবেও হলেও সে অবলম্বন করতে একবারও ভাবে না। এটাকে সে সব থেকে বেশি ঘৃণা করে। প্রাণপ্রিয়া বিছানায় গা ছেড়ে দেয়। জীবন এভাবে কিভাবে কাটবে সে জানে না, মেনে নিয়েছে সে, তবুও মন মানে না, চোখ বুজে নেয়। সে বিড়বিড় করে কিছু একটা বলতে থাকে এবং এক পর্যায়ে কষ্ট যন্ত্রণা সবকিছু নিয়ে ধীরে ধীরে ঘুমের দেশে পাড়ি দেয়। প্রতি শুক্রবার যে আশ্রম বাচ্চাদের চেঁচানো হইচই, খেলা, আনন্দে মেতে উঠত, এখন আর তেমনটা হয় না। সবাই আশ্রমে থাকলেও চুপচাপ নিজেদের মতোই থাকে। সময়ের সাথে আশ্রমের পরিবেশ পরিবর্তন হয়ে গেছে। না, আশ্রম বললে ভুল হবে, সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে। এটাই তো জীবন, জীবনের অংশ। এত পরিবর্তনের মাঝে প্রাণপ্রিয়ার ভেতরটাও কতটা পরিবর্তন হয়ে গেছে, চোখে পড়ার মতো পরিবর্তন। এই যে এখন আর সেই হাসি খুশি প্রাণোচ্ছল আবেগপূর্ণ প্রাণপ্রিয়াকে দেখা যায় না। মলিন মুখে সবসময় গম্ভীরতার দেখা মিলে, সবসময় চুপচাপ একা একা থাকে। আশ্রমের বাচ্চাগুলো মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করে জানতে চায়, প্রিয়া আপু তুমি এমন হয়ে গেছো কেন? জবাবে প্রাণপ্রিয়া কি বলবে বুঝতে পারে না, শুধু দৃষ্টি লুকিয়ে ফেলে। ছোট ছোট বাচ্চাদের কি বলবে? কারো হাতের পুতুল হয়ে গেছে। জীবন নিয়ে তার ভাবার কিছু নেই। তাকে কেউ জঘন্যভাবে ভোগ করছে, সেও ভোগের পাত্রী হতে বাধ্য হচ্ছে। তাদেরকে এসব বলা যাবে? একদমই না। যাই হোক, শুক্রবার দিন অনেক কাজ। আন্টিদের সাথে রান্নাঘরে কাজে হাত লাগাচ্ছে প্রাণপ্রিয়া। দুজন আন্টির মধ্যে একজনের নাম রুমা, আরেকজনের নাম শিল্পী। দেখতে বয়সে অনেকটা সেলিনা আন্টির মতোই। দুজনের মাঝে আপাতত আশেপাশের মানুষদের নিয়ে সমালোচনা চলছে। সমালোচনা বিষয়টা ছিল সৌন্দর্য নিয়ে। সুন্দর মানুষের ভাগ্য অন্যরকম। সমাজে একটা ডিমান্ড থাকে তাদের। এসব বলার মাঝে সাজেই প্রাণপ্রিয়াকেও ভাগ্যবতী বলছে তারা সুন্দর, নিখুঁত হওয়া নিয়ে। প্রাণপ্রিয়া চুপচাপ শুনছিল এতক্ষণ, কিন্তু কেন যেন কথাগুলো খুব গায়ে লাগছে। ভাগ্যবতী কথাটা শরীর জ্বলে উঠছে, তাই খুন্তি দিয়ে তরকারির পাতিলে নাড়তে নাড়তে বলে ওঠে, সুন্দর নিখুঁত মানুষ বলতে সুন্দর হওয়াকে বোঝায় না আন্টি। সুন্দর মানুষ তারা যাদের ভাগ্য ভালো হয়, তাদের সৌন্দর্য মুখে ফুটে ওঠে। সেটা একজন কুৎসিত ব্যক্তি হোক না হোক কেন। দুঃখিত, হ্যাঁ, সরি। সুন্দর নিখুঁত মানুষ বলতে শুধু সুন্দর হওয়াকে বোঝায় না আন্টি। সুন্দর মানুষ তো তারা যাদের ভাগ্য ভালো হয়, তাদের সৌন্দর্য মুখে ফুটে ওঠে। সেটা একজন কুৎসিত ব্যক্তি হোক না কেন। দেখুন না, আপনারা বলছেন আমি কত সুন্দর থাকি, কিন্তু থাকি কোথায় আমি? এতিম, অনাথ আশ্রমে। কি হলো এই সৌন্দর্য দিয়ে? প্রমাণ হিসেবে দেখুন না আমি কতটা ভাগ্যবতী। এই সৌন্দর্য দিয়ে যদি কিছু পাওয়া যায় সেটা হলো বিষাক্ত জীবন। যে সমাজের কথা বলছেন একটু ভালো করে খোঁজখবর নিয়ে দেখবেন, আশা করি সমালোচনার বিষয়টা বদলে যাবে। কথাগুলো বলে প্রাণপ্রিয়ার ঠোঁট কামড়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলে। মিসেস রুমা আর শিল্পী চুপ হয়ে তার দিকে চেয়ে আছে। প্রাণপ্রিয়া মলিন হাসি নিয়ে আরো কিছু বলার জন্য তাদের দিকে ঘুরে, তখনই বাহির থেকে প্রাণপ্রিয়া নাম ধরে ডাকাডাকি শব্দ। প্রাণপ্রিয়া, এই প্রাণপ্রিয়া, কোথায় তুমি? বাহির থেকে হঠাৎ অপরিচিত কণ্ঠে নিজের নাম শুনে কপালে ভাঁজ ফেলে প্রাণপ্রিয়া দ্রুত চুলো নিভিয়ে রান্নাঘর থেকে বের হয়ে যায়। অতঃপর সদর দরজার দিকে এগিয়ে যেতেই আবরার ম্যানশনের দুজন তার বয়সী মেয়ে সার্ভেন্টকে দেখতে পায়। তোমাকে নিয়ে যাওয়ার জন্য সারা ম্যাম আমাকে পাঠিয়েছে, দ্রুত চলো আমাদের সাথে। আবরার ম্যানশনে আজ গম পরিবেশ। কাল রাতে হুমায়ুন আবরার চায়না থেকে এসেছেন, তাই আজ কাছের আত্মীয় স্বজনদের সাথে সারার পরিবার এসেছেন তাকে দেখতে। আপাতত সবাই বসার ঘরে মিলে খোশমেজাজে কথা বলছেন। দামিয়ান তার বাবার পাশে বসা। তার অনুপস্থিতিতে ছেলে কতটা দায়িত্বের সাথে তার ব্যবসা সামাল দিয়েছে সবাইকে বলছেন। কতটা খুশি তিনি দামিয়ানের উপর। তাদের সব কথার মাঝে দ্রুত সারা দামিয়ানের বিয়ের প্রসঙ্গের ব্যাপারটা উঠাচ্ছেন। সারা পায়ের উপর পা তুলে বুকে হাত গুজে বাবা মার মাঝে বসা, তার দৃষ্টি বরাবর দামিয়ানের দিকে। সে মনোযোগ দিয়ে তার প্রতিক্রিয়া বোঝার চেষ্টা করছে। তাদের বিষয় নিয়ে কত গুরুত্বপূর্ণ কথা চলছে, তবে তার মুখে সবসময়ের মতো গম্ভীরতার ছাপ ছাড়া কিছুই নেই। সারার মনের ভেতর আগুন জ্বলছে। সবকিছু সে হালকাতে নিয়েছিল, এটাই কি তার ভুল ছিল? চোখ সরিয়ে নেয় সারা। অবশ্য সে এখন সন্দেহ করছে, কিন্তু কোনোভাবে যা ভাবছে যদি সেটা সত্যি হয়, তার ভালো করে জানা আছে তার কি করতে হবে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।